একজন উচ্ছল প্রাণবন্ত মেয়ে যে তার বোনকে হিংসা করে, কিন্তু পরবর্তীতে সে তার বোনের জন্য এমন কিছু স্যাক্রিফাইস করে যা পরিবারের কেউই জানতে পারে না। এরপর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তীব্র অপরাধ বোধের কারণে সেই প্রাণবন্ত মেয়েটি হঠাৎ চুপচাপ হয়ে যায় আর শাস্তিস্বরূপ নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নেয়। কিন্তু সবাই তাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু এরপরেও তার জীবনে এমন একটা ঘটনা ঘটে যেটা কেউই কল্পনা করেনি। এই গল্পটি ভালোবাসা, হিংসা, আত্মত্যাগ এবং নিয়তির জটিল খেলাকে তুলে ধরেছে। এই গল্প আমাদের শেখায় যে ভালোবাসা সবসময় সহজ হয় না, কখনো কখনো তা আত্মত্যাগ, অপেক্ষা এবং ক্ষমার মধ্য দিয়েও প্রকাশ পায়। ভাগ্য মানুষকে অনেক কঠিন পরিস্থিতিতে ফেলে, কিন্তু সত্যিকারের ভালোবাসা সময়ের সঙ্গেই টিকে থাকে। আজ এক্সপ্লেইন করতে চলেছি পাকিস্তানি ড্রামা সিরিজ বিন রয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান। ড্রামার শুরুতেই আমরা ড্রামার হিরো ইর্তিজা আর হিরোইন সাবাকে দেখতে পাই। ইর্তিজা সাবাকে তার পুরনো বাড়িতে নিয়ে যায়। সাবা সেই বাড়িতে ঢুকে অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ে, কারণ সেই বাড়িটিতে তার বড় বোন সামানের অনেক স্মৃতি আছে। বর্তমানে সেখানে কেউ থাকে না। সাবা পুরো বাড়িটি ঘুরে দেখে আর তার বোনের স্মৃতিগুলোকে মনে করতে থাকে। তার মনে পড়ে যে তার বোন বলেছিল, আমাদের বেডরুম থেকে সমুদ্র দেখা যায়, খুবই সুন্দর। কিন্তু ইর্তিজা বলে যে আমার চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না, সে শুধু আমাকেই দেখতে থাকে। সাবা সেখানকার দেওয়ালে ইর্তিজা আর সামানের ছবিও দেখতে পায়। পুরো বাড়িতে সামানের স্মৃতি যেন সাবাকে ঘিরে ধরে, যার ফলে সে চরম অপরাধবোধের কারণে প্যানিক করতে থাকে। তখন ইর্তিজা এসে তাকে সামলে নেয়। সাবা কেন সামানের কথা মনে করে প্যানিক করে তা আমরা পরে জানতে পারবো। এরপরে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখি ছোট্ট সাবা টেবিলে বসেছিল। তখন সেখানে তার ভাই জাফর আর ইর্তিজা আসে। ইর্তিজা অনেক ভালো স্টুডেন্ট ছিল, সে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে বাসায় আসে। সাবার ইর্তিজা কাজিন। সাবা ছোটবেলা থেকেই ইর্তিজাকে ভালোবাসে, তাই ইর্তিজার সব বিষয়ে সাবার আগ্রহ অনেক বেশি ছিল। ইর্তিজা সাবাকে সবকিছুতে সাপোর্ট করত। সে তাকে ব্যাডমিন্টন খেলতে শেখাতো, এমনকি হোমওয়ার্কেও হেল্প করত, যার ফলে সাবা ইর্তিজার প্রতি ধীরে ধীরে আরও দুর্বল হতে থাকে। কিন্তু ইর্তিজা সাবাকে শুধুই বন্ধুর চোখে দেখত। কিছুদিন পর সাবার মামা মামি ছুটিতে তাদের বাড়িতে আসে। তাদের সাথে তাদের একমাত্র মেয়ে সামানও আসে। সাবার দাদি বলে যে আমি পুরো ছুটি সামানের সাথেই কাটাবো। এটা শুনে সামানের মা বলে যে সামানের হিস্টোরির প্রজেক্ট আছে, এজন্য তারা তাকে নিয়ে ইজিপ্ট আর তুর্কিতে যাবে, আর তারা সেখানে 5 দিন থাকবে। এটা শুনে সাবার মা মালিহা অনেক কষ্ট পায়। মালিহা সেখান থেকে উঠে আলাদা একটা জায়গায় মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সেখানে সামানার মা এসে তার সাথে কথা বলে। তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে সামান আসলে সাবার বড় বোন। সাবার মা তার মেয়েকে তার ভাইয়ের কাছে দিয়ে দিয়েছিল, কারণ তাদের কোনো সন্তান ছিল না। তাই সামানের দেশের বাইরে যাওয়ার কথা শুনে সাবার মা ভীষণ কষ্ট পায়। তাদের এসব কথা দরজায় দাঁড়িয়ে সামান শুনছিল। সে এসব শুনে মন খারাপ করে বাইরে চলে আসে। বাইরে জাফর, ইর্তিজা আর সাবা খেলছিল। ইর্তিজা সামানকে সেখান থেকে ডাক দেয়। সামান তখন সেখানে গিয়ে বসে থাকে। সাবা বলে, তুমি মাত্র কিছুদিনের জন্য এসেছো, আমাদের সাথে থাকো না? সামান বলে, আমার হিস্টোরিতে অনেক ইন্টারেস্ট আছে, তাই আমার বাবা আমাকে ইজিপ্ট নিয়ে যাবে। এরপর রাতের বেলা তাদের যাওয়ার সময় সবাই সামান আর তার মা বাবাকে এগিয়ে দিতে আসে। সাবার মা তার মেয়েকে যাওয়ার আগে একবার জড়িয়ে ধরে আদর করে দেয়। এরপর তারা চলে যায়। এরপর কয়েক বছর পর সিন দেখানো হয়, যেখানে চাঁদ রাতে রাস্তায় মেলা ও দোকানের ভিড় দেখানো হয়। এই ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে ইর্তিজা আর জাফর বাড়ি ফিরছিল। তখন একটা বাচ্চা তার কাছে ফুল বিক্রি করতে আসে। বাচ্চাটি তাকে বলে যে সে সব ফুল কিনলে সেই টাকা দিয়ে তার বোনের জন্য চুড়ি কিনবে। এটা শুনে ইর্তিজা তাকে কিছু টাকা দেয় আর তার বোনের জন্য চুড়ি কিনতে বলে। কিছুক্ষণ পর জাফর গাড়ি থেকে নেমে তার বন্ধুদের সাথে চলে যায়। এদিকে বাড়িতে ঈদের জন্য রান্না হচ্ছিল, আর সাবা ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখছিল আর ইর্তিজার জন্য ওয়েট করছিল। সে ইর্তিজাকে দেখতে পেয়ে ছুটে বাইরে যেতে থাকে। তখন তার দাদি তাকে পেছন থেকে ডেকে বলে, কোথায় যাচ্ছিস? সাবা বলে, ইর্তিজার সাথে চুড়ি কিনতে যাচ্ছি। তখন তার দাদি তার জন্য পান কিনে আনতে বলে। এরপর সাবা ইর্তিজাকে বাইরে যেতে দেয়, আর ইর্তিজা বলে, আগে বাড়ির সবার সাথে দেখা করে দাও। সাবা বলে, এখন ভেতরে গেলে মা তোমার সাথে গল্প করতে শুরু করে দেবে। এরপর তারা দুজন মেলায় চলে যায়। সাবা বলে, আজ আমি অনেক চুড়ি কিনে তোমার পকেট খালি করে দেব। এরপর সাবা চুড়ি দেখতে থাকে, আর সে সেখানে ইর্তিজাকে নিয়ে কিছু রোমান্টিক মুহূর্ত ইমাজিন করতে থাকে। তারা দুজন সেখানে অনেক আনন্দ করে, মেহেদি পরে, খাবার খায়। বাড়ি ফিরতে ফিরতে তাদের অনেক রাত হয়ে যায়। তারা লুকিয়ে বাড়িতে ঢুকে যায়, কিন্তু তাদের দাদি তাদেরকে দেখে একটু বকাবকি করে। দাদি বলে, তাড়াতাড়ি আসতে বললাম, এখন রাত 2টো বাজে।
সে ইর্তিজাকে বলে, বয়স 30 থেকে 31 বছর হয়ে গেছে, যুবতী মেয়েকে নিয়ে এত রাতে বাইরে পর্যন্ত থাকলে লোকে কি বলবে। তখন ইর্তিজা তার হাতে তার জন্য আনা পানটা এনে দেয়। এটা দেখে সে অনেক খুশি হয়ে বলে, ঘুষ দিচ্ছ? এনেছো যখন নিয়ে নিচ্ছি। ইর্তিজা বলে, এজন্য এনেছি। এরপর তারা দুজন তাদের রুমে চলে যায়। সাবা তার রুমের বেলকনিতে গিয়ে আনন্দে নাচতে থাকে। তার পাশের রুমটি ইর্তিজার ছিল। ইর্তিজা ওই সময় বেলকনিতে ছিল। সে সাবাকে নাচতে দেখে স্মাইল করে। এটা দেখে সাবা আবার লজ্জা পেয়ে ভেতরে চলে যায়। এরপর দাদি সবার জন্য ঈদ সালামি প্যাক করছিল। বাড়ির সব ছেলেরা ঈদের নামাজ পড়ে কিছুক্ষণ পর বাড়িতে চলে আসে। সবাই বাড়িতে এসে সবাইকে ঈদ মোবারক জানায়। সাবা তখন ইর্তিজার কাছে গিয়ে ঈদ সালামি চায়। ইর্তিজা তাকে বলে, কিসের সালামি? কাল চুড়ি কিনে দিলাম না, মেহেদি লাগিয়ে দিলাম, সেগুলোর কি হলো? তখন সাবা বলে, সেগুলো তো চাঁদ রাতের উপহার। এরপর ইর্তিজা তাকে সালামি দেয় আর তার অনেক প্রশংসা করে। এদিকে সাবার মা অ্যালবামে সামানের ছবি দেখে তাকে মনে করছিল। তখন সেখানে সাবার বাবা শফিক আসে। মালিহা তাকে বলে, আমার ভাই ভাবির থেকে আমাদের মেয়েকে নিয়ে যেতে পারি না? শফিক বলে, সামান জানে না যে আমরা তার মা বাবা, সে জানলে অনেক কষ্ট পাবে। তুমি নিজ হাতে তার হাতে সামানকে তুলে দিয়েছ। আমি আর মা শুধু তোমাকে সাপোর্ট করেছি, সন্তান ভাগ করে নেওয়ার জিনিস নয়। সবার মা জিজ্ঞেস করে, আপনার কি সামানের কথা মনে পড়ে না? সে বলে, সাবাকে দেখলে সামানের কথা মনে পড়ে যায়। এর পরের সিনে আমরা দেখি ইর্তিজার আমেরিকা যাওয়ার কথা চলছে, কিন্তু সাবা এতে একদম খুশি না। সে ইর্তিজাকে বলে, তুমি কোথাও যাবে না। এটা বলে সে রাগ করে চলে যায়। ইর্তিজা তাকে রাজি করানোর জন্য তার রুমে যায়। ইর্তিজা তাকে বলে, মাত্র 2 বছরের জন্য। সাবা বলে, তুমি এখান থেকেই তোমার ফিউচার করতে পারো। তুমি এখানে থেকে চলে গেলে আমি কখনোই তোমার সাথে কথা বলবো না। ইর্তিজা বলে, সবাই বলছে আমাকে এই অফার অ্যাকসেপ্ট করতে, আঙ্কেলও অনেক খুশি। কিন্তু সাবা এতে কোনোভাবেই রাজি হয় না। ইর্তিজা তখন তাকে অনেক বোঝায়, যার ফলে শেষে সাবা রাজি হয়ে যায়। এরপর রাতে ইর্তিজা তার ব্যাগ গোছাতে থাকে। তখন সাবার মা সামানের জন্য কিছু জামা কাপড় আর কিছু জিনিস তাকে দিয়ে বলে, আমেরিকাতে গিয়ে গিয়ে সবকিছু সামানকে দিও, আর আমার পক্ষ থেকে সামানকে অনেক ভালোবাসা দিও। ইর্তিজা তাকে বলে, আপনার সামানকে অনেক মনে পড়ে তাই না? সাবার মা মালিহা বলে, আমি তার মা, তুমি তো আমার মনের অবস্থা বুঝতে পারছো। ইর্তিজা বলে, আমার সেদিনের কথা মনে আছে যেদিন আপনি সামানকে আঙ্কেল আন্টির কাছে দিয়ে দিয়েছিলেন। আপনার লুকিয়ে কান্না করাটাও আমার মনে আছে। সাবার খেয়াল রাখবেন, আমার যাওয়ার পর সে অনেক কষ্ট পাবে। মালিহা বলে, স্বাভাবিক, তুমি এত ভালোবাসা দিয়েছ, তোমাকে ছাড়াও এক পাও চলে না, 2-3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এরপর মালিহা ইর্তিজাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। এরপর ইর্তিজা আমেরিকাতে চলে যায়। ইর্তিজা আমেরিকাতে গিয়ে সামানের বাড়িতে যায় আর মালিহার দেওয়া জিনিসগুলো সামানের মাকে দেয়। ইর্তিজা এরপর সামানের ব্যাপারে জিজ্ঞেস করে। এরপর আমরা সামানকে দেখতে পাই, সে জগিং করছিল। সে বাড়িতে এসে ইর্তিজাকে দেখে অনেক খুশি হয়। সামান ইর্তিজাকে সাবা সহ সবার ব্যাপারে সব জিজ্ঞেস করে। ইর্তিজা বলে, বাড়িতে সবাই তোমাকে মিস করে, বিশেষ করে বিবি জান, বহু বছর ধরে তো বাড়িতে যাওনি। সামান বলে, মালিহা আন্টি অনেক সুইট, আমি ইউনিভার্সিটি আর স্টাডিজের জন্য যেতে পারিনি। ইর্তিজা বলে, যাওয়ার কোনো প্ল্যান আছে? সামান বলে, হ্যাঁ, সামার ব্রেকে। এরপর সামান তার রুমে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি সাবা তার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন জাফর সেখানে এসে তাকে পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করে। সাবা বলে, ইর্তিজা নেই তাই পড়ায় মন বসছে না, সে থাকলে পড়াশোনায় হেল্প করতো। জাফর বলে, তুমি চাইলে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। সাবা বলে, নো থ্যাঙ্কস। এরপর আমরা দেখি ইর্তিজা দাদির সাথে ফোনে কথা বলছে। তার দাদি তাকে নিজের অনেক খেয়াল রাখতে বলে। ইর্তিজা সবার ব্যাপারে জিজ্ঞেস করলে দাদি সাবাকে ফোন দেয়। সাবার ইর্তিজার সাথে কথা বলে। সাবা বলে, তোমাকে ছাড়া এই বাড়িতে একদমই ভালো লাগে না, তুমি জানো আমার পরীক্ষাও খারাপ হয়েছে। ইর্তিজা তাকে বলে, পড়াশোনায় মন দিয়ে করতে হবে, যদি তোমার মার্কস ভালো না আসে তাহলে আমার অনেক আফসোস হবে। সাবা বলে, তোমাকে ছাড়া পড়ায় মন বসে না। ইর্তিজা তাকে চেষ্টা করতে বলে। এতে সাবা রাজি হয়ে যায়। এরপর সে ফোন কেটে দেয়। সাবা ইর্তিজার সাথে কথা বলে অনেক খুশি হয়। এদিকে সাবার মামা আনসার ইর্তিজাকে তার ফ্ল্যাটে পৌঁছে দিতে যায়। আনসার বলে, তুমি আমাদের সাথে থাকলেই পারতে, ফ্ল্যাট নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ইর্তিজা বলে, আমি একা থাকতে চাইছিলাম আর শফিক আঙ্কেলও চাইছিল যে আমি একাই থাকি। আনসার বলে, আমি তোমার একা থাকার জেদ মেনে নিয়েছি, কিন্তু প্রতি উইকেন্ডে আমাদের বাসায় তোমাকে কাটাতে হবে, মেহমান হয়ে নয়, নিজের বাড়ি ভেবে কাটাবে। ইর্তিজা এতে রাজি হয়ে যায়। এদিকে সাবা ইর্তিজার জন্য চিঠি লিখছিল। জাফর সেটা দেখতে চাইলে সে সেটা লুকিয়ে ফেলে। তখন জাফর সেখান থেকে চলে যায়। এর পরের দিনে আমরা দেখি ইর্তিজা সামানের ফ্যামিলির সাথে খাবার খাচ্ছে। সামানের মা বলে, 2 মাস পর তুমি এখানে এলে। ইর্তিজা বলে, আপনাদের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে, আর তাছাড়া এখানকার খাবারও অনেক ভালো। সামানের মা বলে, এসব সামানের আদেশেই বানানো হয়েছে। ইর্তিজা জিজ্ঞেস করে, সামানের পাকিস্তানি খাবার অনেক পছন্দ? আনসার বলে, হ্যাঁ, সে অনেক পছন্দ করে। সামান ইর্তিজাকে জিজ্ঞেস করে,
আপনার কোন খাবার পছন্দ? ইর্তিজা বলে, আমি সব খাবারই মজা করে খাই, কিন্তু আমারও পাকিস্তানি খাবার অনেক ভালো লাগে। এরপর রাতে ইর্তিজা সাবাকে মেইল লিখে, সে লিখে, সাবা, আমার মনে হচ্ছে তুমি আমার সাথে ঘরে বসেই কথা বলছো। এখানে আমি তোমাকে অনেক মিস করি। তুমি ভেক্টর আর স্কেলার নিয়ে প্যারা নিও না। আমি তোমাকে এই ব্যাপারে কিছু টিপস দেবো, এতে তোমার অনেক হেল্প হবে। সে আর লিখো যে, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি কেমন আছি। আমি অনেক ভালো আছি, কিন্তু পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত। সারাদিন পড়াশোনা, এরপর বন্ধু বান্ধবদের সাথে আড্ডাতেই সময় কেটে যায়। আমি উইকেন্ডে আনাস আঙ্কেলের বাড়িতে গিয়েছিলাম। সে তাকে সামানের ব্যাপারেও বলে। সে বলে, তোমরা সামানকে যেমন রুট আর কম কথা বলে ভাবতে, সে এমন নয়। হয়তো আমাদের বাড়িতে সে নিজেকে অতিথি ভেবে চুপচাপ থাকতো। সে তার বাড়িতে আমার সাথে অনেক কথা বলে। এদিকে সাবা ও ইর্তিজকে ইমেলে ধন্যবাদ জানায় আর বলে, তুমি আমাকে যে টিপসগুলো দিয়েছিলে সেগুলোর ফলে ভেক্টর আর স্কেলার আমি অনেক ভালোভাবে বুঝতে পেরেছি। তুমি জানো, আমি তোমাকে এত বড় বড় মেইল করি বলে জাফর আমাকে নিয়ে অনেক মজা করে। সাবা বলে, আমি তো বিশ্বাস করতে পারছি না যে সামানও কথা বলে। এখানে এসে তো শুধু চুপচাপই থাকে। আমি তোমাকে অনেক মিস করি। এরপর আমরা দেখি ইর্তিজা সামানের বই চেক করছে। সামান তখন সেখানে আসে। ইর্তিজা বলে, তোমার থেকে কিছু বই নিয়ে পড়তে হবে, আমি কি নিতে পারি? সামান বলে, অবশ্যই, আপনার আমার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। ইর্তিজা আর সাবার সবসময় ইমেইলে কথা হয়। ইর্তিজা বলে, বেবিজানের কফি আমার পছন্দ। এটা শুনে সাবা তার মায়ের কাছে গিয়ে তাকে কফি বানাতে শেখাতে বলে। এরপর আস্তে আস্তে দিন কেটে যায়। সাবা ইর্তিয়াজের কথা অনুযায়ী পড়াশোনায় মন দেয়, আর এদিকে ইর্তিজাও সামানের সাথে সময় কাটাতে থাকে। নেক্সট উইকেন্ডে ইর্তিজা সামানের বাড়িতে যায়। আনসার টিভিতে খেলা দেখছিল। ইর্তিজা সামানের মাকে সামানের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, সামান তার ফ্রেন্ডের সাথে বাইরে গেছে। কিছুদিন আগে তার ফ্রেন্ডের মা মারা গেছে, তাই আজ তার বার্থডে সেলিব্রেট করতে বাইরে গেছে। এতে আউটিংও হয়ে যাবে। সামানের মা ইর্তিজাকে ডিনার করে নিতে বলে। রাতে সামান বাড়িতে আসে। ইর্তিজা তাকে দেখে খুশি হয়। এদিকে সাবা স্কুলে অনেক খুশি ছিল, কারণ ইর্তিজার আসার সময় হয়ে গেছে। এদিকে ইর্তিজা আর সামানের সম্পর্ক আস্তে আস্তে গভীর হয়। সামান ইর্তিজাকে ফোন করে তাকে স্কটল্যান্ডে হলিডেতে যাওয়ার জন্য ইনভাইট করে। ইর্তিজা এতে রাজি হয়ে যায়, যার ফলে তার পাকিস্তানে ফিরে আসার প্ল্যান চেঞ্জ করতে হয়। এদিকে সাবা ইর্তিজার আসার খবরে অনেক এক্সাইটেড ছিল। সে তার রুম পরিষ্কার করে রাখে, কিন্তু সে যখন জানতে পারে যে ইর্তিজা পাকিস্তান আসবে না, তখন সে অনেক কষ্ট পায়। এদিকে ইর্তিজা স্কটল্যান্ডে গিয়ে সামানের সাথে অনেক সময় কাটায়। তারা একে অপরের সাথে নিজেদের পছন্দ ও অপছন্দের জিনিসগুলো শেয়ার করতে থাকে আর অনেকটা সময় কাটাতে থাকে। এভাবে আস্তে আস্তে ইর্তিজা সামানকে ভালোবেসে ফেলে। এদিকে সাবা মন খারাপ করে তার ফ্রেন্ডের বাড়িতে চলে যায়। তার ফ্রেন্ড তাকে বলে, তুমি ইর্তিজাকে ছেড়ে এখানে চলে এলে। সাবা বলে, ইর্তিজা আসবে না, আমি তার জন্য প্যানকেক, কফি সবকিছু বানানো শিখেছি। তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে, তুমি ইর্তিজার জন্য যা ফিল করো সেও কি তোমার জন্য সেটা ফিল করে? সাবা বলে, ইর্তিজা আমাকে অনেক ভালোবাসে। এরপর ইর্তিজা বাড়িতে ফোন করে। ইর্তিজা সাবার সাথে কথা বলতে চাইলে সাবা তার সাথে কথা বলে না। তখন ইর্তিজা তার দাদিকে বলে, সাবা কি আমার উপর রেগে আছে? তার দাদি বলে, রাগ আর জেদ করাই তো তার কাজ, তুমিই তো তাকে বিগড়ে দিয়েছ। ইর্তিজা বলে, আমি তার রাগ ঠিক ভাঙাবো। এরপর সে ফোন রেখে দেয়। সামান ইর্তিজাকে জিজ্ঞেস করে, আপনি এত চুপচাপ কেন? আমি সাবার ব্যাপারে ভাবছি। আমি পাকিস্তান যেতে পারিনি, তাই সে আমার উপর রেগে আছে। সামান এটা শুনে বলে, এজন্যই আপনি তার জন্য এতগুলো গিফট জোগাড় করেছেন? ইর্তিজা আর সামান সাবাকে নিয়ে কথা বলতে থাকে, আর সাবা এদিকে মন খারাপ করে বসেছিল, কারণ ইর্তিজা তাকে ফোন করবে বলেও ফোন করেনি। এর পরের দিনে আমরা দেখি ইর্তিজা তার দাদিকে ফোন করে। তখন সাবার তার সাথে কথা বলে। সাবা তাকে বলে, লন্ডন কি পাকিস্তানের থেকেও বেশি সুন্দর? ইর্তিজা বলে, হ্যাঁ, এখানকার বিচ ল্যান্ডস্কেপ অনেক সুন্দর, কিন্তু এখানে কোনো সুন্দরী পাইনি। সাবা বলে, তুমি চলে এলে কত ভালো হতো। এতদিন পর ইর্তিজার সাথে কথা বলে সাবার অনেক ভালো লাগে। এরপর ইর্তিজার ফেরার সময় হয়ে যায়, তাই সে সামানের সাথে দেখা করতে আসে। ইর্তিজা তাকে জিজ্ঞেস করে, তুমি পাকিস্তানে কবে আসবে? সামান বলে, সামার ব্রেকে। ইর্তিজা বলে, আমি তোমাকে অনেক মিস করব। এরপর ইর্তিজা সাবাকে কল করে। সাবা ইর্তিজাকে জিজ্ঞেস করে সে কবে দেশে আসছে। ইর্তিজা বলে 24 তারিখে। এটা শুনে সাবা অনেক খুশি হয়। এরপর ইর্তিজার ফেরার দিন চলে আসে। বাড়িতে ইর্তিজার জন্য সব পছন্দের খাবার রান্না করা হয়। ইর্তিজা কিছুক্ষণ পর বাড়িতে আসে। তাকে দেখে সবাই অনেক খুশি হয়। এরপর দাদি বলে, এখন ইর্তিজা চলে এসেছে, তাই এখন ভালো একটা মেয়ে খুঁজে তাকে বিয়ে দিতে হবে। এটা শুনে সাবা বলে, তুমি কেন মেয়ে খুঁজবে? আমি আছি তো, আমি ইর্তিজাকে বিয়ে করব। দাদি বলে, মেয়েরা নিজের বিয়ের কথা এভাবে বলে নাকি? সেটা শুনে সাবা বলে, আমি তো ইর্তিজার কথা বলছি, আমি জানি ইর্তিজা আমাকে অনেক পছন্দ করে, তুমি শুধু দ্রুত আমাদের বিয়েটা দিয়ে দাও। এরপর সে খুশি হয়ে দাদিকে দোলনায় বসিয়ে দোল দেয়। রাতের বেলা সাবা ঘরে বসে ছোটবেলায় তার আর ইর্তিজার কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে। পরদিন সাবা ইর্তিজাকে নিয়ে তার ফ্রেন্ডের সাথে গল্প করে।
এরপর রাতের বেলা সাবা ইর্তিজার জন্য কফি বানিয়ে নিয়ে যায়। ইর্তিজা তার কফি খেয়ে তার অনেক প্রশংসা করে। সাবা ইর্তিজাকে তাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে বলে। এরপর ইর্তিজা তাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায়। তারা দুজন আইসক্রিম খেতে খেতে অনেক কথা বলে। এরপর রাতে সাবা ইর্তিজার সাথে সারাদিন কি করেছে তার গল্প তার দাদিকে বলে। এভাবে ধীরে ধীরে দিন কাটতে থাকে। সাবা আর ইর্তিজা এভাবে অনেকটা সময় একসাথে কাটায়। একদিন অফিসে শফিকের কেবিনে ইর্তিজা আসে। শফিক অনেক আপসেট ছিল। ইর্তিজা তাকে জিজ্ঞেস করে যে আঙ্কেল কি হয়েছে। শফিক তখন বলে আমেরিকা থেকে সামানের কল এসেছে। আনসার আর তালা যে প্লেনে করে জার্মানি যাচ্ছিল সেটা ক্র্যাশ করেছে। এটা শুনে ইর্তিজা অবাক হয়ে যায়। শফিক ইর্তিজাকে আমেরিকাতে গিয়ে সামানকে নিয়ে আসতে বলে। তাদের মৃত্যুতে বাড়িতে শোক চলছিল। রাতে মালিহা আর তার ভাবির ছবি নিয়ে কাঁদছিল। তখন শফিক সেখানে আসে। মালিহা বলে আমি নাচি আমার মেয়েকে ভাবির থেকে আমার কাছে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। আমি ভাবিনি আল্লাহ এত দুঃখজনকভাবে আমার এই দোয়াটা কবুল করে নেবে। এভাবে ভাবির মৃত্যুর মাধ্যমে আমরা আমাদের মেয়েকে ফিরে পাবো তা কখনো ভাবিনি। শফিক তাকে সান্ত্বনা দেয়। এদিকে ইর্তিজা সামানের কাছে গেলে সামান তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর ইর্তিজা সামানকে পাকিস্তান নিয়ে আসে। সাবা আর সামান একই রুমে থাকে। রাতের বেলা সামান একা একা তার বাবা মাকে মনে করে কাঁদতে থাকে। তখন সাবা তাকে সান্ত্বনা দেয়। পরদিন শফিক সামানকে বলে আজ তুমি এই বাড়ির মেয়ে হয়ে এই বাড়িতে পা রেখেছ, তাই আমি তোমার থেকে আর কিছুই লুকাতে চাই না। দাদি তখন সামানকে ডেকে বলে ডক্টর যখন তালাতকে বলেছিল যে সে কখনো মা হতে পারবে না, তখন মালিহা তার ভাই আর ভাবির কষ্ট ফিল করেছিল, তাই তোমাকে তাদের হাতে তুলে দিয়েছিল। শফিক সামানকে বলে দেয় যে সে মালিহা আর তার মেয়ে। সামান বলে আমি জানি, মা বাবা আমাকে ছোটবেলায় বলে দিয়েছিল। মালিহা সামানের কাছে ক্ষমা চায়। সামান বলে ফুপু এভাবে বলবেন না, মা বাবা আমাকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছে। তাদেরকে আমি অনেক ভালোবাসি আর আমি অনেক লাকি যে আমি তাদের মতো একটা ফ্যামিলি পেয়েছিলাম। রাতে মালিহা একা সামানের সাথে কথা বলে। সে বলে তুমি এটা জানা সত্ত্বেও আমাকে আর শফিককে কিছু বলনি কেন? আমরা তোমাকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিয়েছি, তবুও তুমি আমাদের উপর রাগ করনি কেন? সামান বলে আমি মা বাবার থেকে এত ভালোবাসা পেয়েছি যে আমি কখনোই তোমাদেরকে নিয়ে অভিযোগ করতে পারিনি। আমার সবসময় মনে হয়েছে যে তা তোমার সিদ্ধান্ত ঠিক ছিল। মালিহা বলে তুমি আমাকে যদি মা বলে ডাকো তাহলে আমার অনেক ভালো লাগবে। সামান তখন তাকে মা বলে জড়িয়ে ধরে। এরপর সাবার সামান তাদের রুমে গল্প করে। সামান প্রতি রাতে তার মা বাবাকে মনে করে কাঁদে। সাবা তাকে অনেক অনেক সান্ত্বনা দেয়। সকালবেলা সামান রান্নাঘরে আসে, সেখানে ইর্তিজাও ছিল। সাবা এসে তাকে জিজ্ঞেস করে সামান তুমি সকালে কি খাবে? সামান বলে তুমি যা খাবে তাই। তখন ইর্তিজা বলে সামান দেশি খাবার অনেক পছন্দ করে, তার জন্য পরোটা বা পুরি হালুয়া বানাও। এরপর সামান সাবা আর ইর্তিজা অনেক সময় কাটায়। একদিন ইর্তিজা সাবা আর সামানকে নিয়ে আইসক্রিম খেতে যায়। সাবা আইসক্রিম খেতে খেতে বলে আমি আর ইর্তিজা প্রায়ই এখানে আইসক্রিম খেতে আসি। ইর্তিজা এখানে শুধু সামানের সাথেই কথা বলে। ইর্তিজা সামানকে বই পড়ার ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে যে সে আর সামান আমেরিকাতে প্রায়ই বই পড়তো। ইর্তিজা সামানকে বলে তুমি একা থাকতে থাকতে বোর হয়ে যাবে, তাই তুমি ইউনিভার্সিটিতে জয়েন করো। সামান ওইতে রাজি হয়ে যায়। এরপর থেকে প্রতি রাতে সামান আর সাবা অনেক রাত পর্যন্ত গল্প করে। এরপর সামান সাবাকে রান্নার ট্রেনিং দেয়। ইর্তিজা সেখানে আসে। সাবা বলে সামান সবকিছুতেই পারদর্শী, কুকিং, পড়াশোনা, কবিতা লেখা সব। ইর্তিজা বলে এতে কোনো সন্দেহ নেই, সামান অনেক বেশি ট্যালেন্টেড। রাতের বেলা সামান একা বসে বই পড়ছিল। তখন সেখানে শফিক আসে। শফিক তাকে বলে তোমার সাবার সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে তাই না? সামান বলে হ্যাঁ, অনেক ভালো বন্ধুত্ব হয়েছে। শফিক বলে আমি প্রায় নিজেকে প্রশ্ন করি তোমাকে আনসার আর তালাতের কাছে দিয়ে দেওয়ার সিদ্ধান্তটা কতটা সঠিক ছিল। আমার এখন মনে হয় যে ওই সিদ্ধান্তটা ভুল ছিল। সামান বলে তুমি এভাবে কেন বলছো? শফিক বলে তুমি যখন আনসার আর তালাতের কাছে ছিলে তখন আমি আর মালিহা সবসময় ভাবতাম আমরা তাদের কাছে তোমাকে দিয়ে অনেক বড় কোরবানি দিয়েছি। তুমি এখানে আসার পর আমাদের মনে হয় যে এই নেকির সাথে সাথে আমরা আমাদের মেয়েকে হারিয়ে ফেলেছি। তুমি আমাদের থেকে দূরে ছিলে ঠিকই, কিন্তু তুমি আমার আর মালিহার মন থেকে কখনোই দূরে ছিলে না। আমাদের জীবনে এমন কত রাত কেটেছে যখন আমি আর মালিহা তোমার জন্য কত চোখের পানি ফেলেছি। সামান বলে বাবা, আমার তোমার আর মায়ের ভালোবাসার উপর পুরো বিশ্বাস ছিল আর এখনো আছে। শফিক বলে আমি চাই সমস্ত সুখ তোমার ঝুলিতে এনে দিতে, আর কখনোই তোমার চোখে এক ফোঁটা পানি দেখতে চাই না। এরপর শফিক সামানকে জড়িয়ে ধরে আদর করে দেয়। নেক্সট সিনে আমরা দুটো নতুন ক্যারেক্টারকে দেখতে পাই। তারা হলো সালমা আর তার ছেলে সাফির। তারা সাবাদের দূর সম্পর্কের আত্মীয়। সাফিক আমেরিকাতে জব করে। আমরা দেখি সাফির সালমাকে ফোন করে। সাফির তার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করে। তাদের কথোপকথন বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে। এরপর রাতে সাবা সামানকে বলে ইর্তিজা কত ভালো তাই না, সে সবার কত খেয়াল রাখে। সামান বলে তুমি ঠিকই বলেছ, ইর্তিজা সত্যি অনেক ভালো।
সে বলে, আমার যখন ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরতে সমস্যা হতো তখন ইর্তিজা তার সমস্ত কাজকর্ম ফেলে আমাকে লিফট দিত। সে কখনোই কমপ্লেইন করতো না, বরং সে বলতো সে বাড়িতে এসে লাঞ্চ করার সুযোগ পেত। যখন আমরা আমেরিকাতে ছিলাম তখন আমাদের অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল। আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করতাম। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সাবা ইর্তিজার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল। সেখানে সামান এসে রেহমতকে বলে, আমার জন্য অমলেট বানিও না, গত রাতে যে ঘি আর শিরমাল আছে আমি সেগুলো খাবো। সাবা বলে, এগুলো খাওয়ার জিনিস নাকি? সামান বলে, তুমি জানো না, এটা অনেক মজার। সাবা বলে, আমার মনে হয় না যে তুমি আমেরিকা থেকে এসেছো, মনে হয় তুমি লক্ষ্য থেকে এসেছো। সামান বলে, হ্যাঁ, আমারও মাঝে মাঝে তাই মনে হয়। এরপর ডাইনিংয়ে সবাই খাবার খাচ্ছিল। সাবার সামান সেখানে তাদের ব্রেকফাস্ট নিয়ে আসে। ইর্তিজা সামানকে বলে, তুমি এসব খাবে? সামান বলে, হ্যাঁ, আজ আমি শিরমাল আর ক্ষীর খাবো। আপনিও ট্রাই করুন, এমন ব্রেকফাস্ট আপনি কোনোদিন খাননি, ট্রাই করে দেখুন। সাবা তখন বলে, ইর্তিজা এসব খায় না, সে হালকা খাবার পছন্দ করে। ইর্তিজা তখন বলে, না না, কখনো কখনো খাবার চেঞ্জ করা দরকার। ইর্তিজা তখন সামানের খাবার খায়। এটা সাবার একদমই ভালো লাগে না। ইর্তিজা সাবাকেও শিরমাল খেতে বলে, কিন্তু সাবার তাকে না করে দেয়। এরপর সন্ধ্যায় বাড়িতে ইর্তিজার কাজিনরা আসে। তাদের সাথে খেলার সময় সামানের জন্য ইর্তিজা খেলায় হেরে যায়। সামান আর ইর্তিজাকে একসাথে দেখে সাবার একদমই ভালো লাগে না। ইর্তিজার খেলায় হেরে যাওয়ায় সামান অনেক রেগে যায়, কিন্তু ইর্তিজা তাকে বলে, খেলায় হেরে যাওয়াতে সামান এত খুশি হয়েছে, আমাদের তাকে খুশি রাখা উচিত। সাবা তখন তার ভুল বুঝতে পারে। এরপরের সিনে আমরা সাফিরকে দেখতে পাই। সে তার ফ্রেন্ড সোনিয়ার সাথে বসে খাবার খাচ্ছিল। সাফির বলে, তোমার এমন মানুষকে বিয়ে করা উচিত যাকে বিয়ে করার পর তোমার জব করতে হবে না। সোনিয়া বলে, ফর এক্সাম্পল কাকে? সাফির তখন বলে, এই তো আমাকে। সোনিয়া বলে, তুমি আমাকে বিয়ে করতে চাও? সাফির বলে, হ্যাঁ, কিন্তু তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে। সোনিয়া বলে, তুমি কি আমার জন্য নিজের ধর্ম ত্যাগ করতে পারবে? সাফির বলে, না। তখন সোনিয়া বলে, তাহলে আমি কিভাবে করতে পারবো? আমি তোমার জন্য সবকিছু করতে পারি, কিন্তু নিজের ধর্ম চেঞ্জ করতে পারবো না। সোনিয়া বলে, আমরা যার যার ধর্ম থেকে কি বিয়ে করতে পারি না? সাফির বলে, আমার ধর্ম এটাকে সাপোর্ট করে না, আর আমার মা কখনোই মানতে পারবে না যে আমার স্ত্রী হিন্দু। সোনিয়া বলে, তাহলে তোমার আমাকে ভালোবাসা উচিত হয়নি। সাফির বলে, ভালোবাসা ভেবে চিনতে হয় না, এমনিতেই হয়ে যায়। এদিকে রাতে সামান সাবার সাথে গল্প করতে চায়, কিন্তু সাবার রেগেছিল, তাই তার সাথে সে কোনো কথাই বলে না। সামান ঘুমানোর পর সাবা মনে মনে বলে, আমার ঘুম কেড়ে নিয়ে তুমি আরামে ঘুমাচ্ছ? ইর্তিজা সবসময় আমার জন্য জিতত, কিন্তু আজ সে তোমাকে খুশি করার জন্য হেরে গেল। তোমাকে খুশি দেখার জন্য সে আমার মনে দুঃখ দিয়েছে। এতদিন ধরে এই বিষয়টি আমার মনে কষ্ট দিচ্ছিল। আমি এটা বুঝতে পারছিলাম না নাকি বুঝতে চাইছিলাম না। আজ এটা বাস্তব রূপে আমার সামনে চলে এসেছে। বাস্তবতা কতটা কঠিন। ইর্তিজা আমাকে নয়, শুধু তোমাকে দেখে আর তোমাকেই ভালোবাসে। পরদিন সকালে ইর্তিজা তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিল। সাবা এসে তাকে বলে, ছুটির দিনে কোথায় যাচ্ছ? ইর্তিজা বলে, বোর হচ্ছিলাম তাই বাইরে যাচ্ছি। সাবা বলে, পরে যেও, এখন আমাকে সাহায্য করো। ইর্তিজা তখন গাড়ি থেকে নেমে সাবাকে হেল্প করতে যায়। সাবার ইর্তিজা মিলে মাটির পট বানাচ্ছিল। তখন সেখানে সামান আসে। সামানকে অনেক সুন্দর লাগছিল। সামানকে দেখে ইর্তিজা অভিভূত হয়ে তাকিয়ে থাকে, যেটা সাবার একদম ভালো লাগে না। ইর্তিজা সামানকে জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছ নাকি? সামান বলে, কাল আমার এক্সাম, আমার ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি, আপনি কি আমাকে ড্রপ করে দিতে পারবেন? ইর্তিজাতে রাজি হয়ে যায় আর সেখান থেকে উঠে চলে যায়। এটা সাবার একদমই ভালো লাগে না। সাবা অনেক রেগেছিল। সামান সাবার কাছে এসে ইর্তিজাকে নিয়ে কথা বলছিল। সাবা এতে বিরক্ত হয়ে তাকে বলে, কাল আমার অনেক বড় টেস্ট এক্সাম, তোমার কথায় আমার ডিস্টার্ব হচ্ছে। সামান তাকে বলে, ঠিক আছে, তাহলে আমি চলে যাই। পরদিন সকালে সাবা একা একাই কলেজে চলে যায়, যার ফলে ইর্তিজা সামানকে কলেজে ড্রপ করতে যায়। সাবার সারাদিন মনটা খুবই খারাপ ছিল। সে সামানের সাথে ঠিকভাবে কথাও বলে না। সাবা সামানকে ইগনোর করতে থাকে। সামান বুঝতে পারে না সাবা তার সাথে কেন এমন বিহেভ করছে। সাবার বাবা মা আলোচনা করছিল যে সাবার সামানের মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, কিন্তু সাবা সামানের সাথে কথা বলছিল না। সামান সাবাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর রেগে আছো? সাবা বলে, আমি তোমার উপর রাগ করবো কেন, তুমি কি কিছু করেছো? সামান বলে, সাবা, তুমি সবার থেকে আমাকে রুড বিহেভ করছো। আমার বানানো স্যান্ডউইচও খাওনি, এখনো পড়ার সময় আমাকে ইগনোর করছো। আমি কি করেছি? সাবা বলে, সরি সামান, জানি না আমার কি হয়েছে, অকারণে আমার মুড খারাপ হয়ে যায়। প্রবলেম তোমার না, আমার। আমি তোমার মতো ভালো না। সামান বলে, তুমি অনেক ভালো সাবা, তুমি জানো আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন আমার মনে হয়েছিল যে পুরো দুনিয়াতে আমি একা। তোমরা তো একসাথে বড় হয়েছ, একে অপরকে চেনো, আর আমি ছিলাম আলাদা আলাদা বিদেশি। আমার শরীরও আলাদা, কিন্তু জানো আমার মধ্যে যে নেগেটিভিটি ছিল সব তুমি দূর করেছো, আর এজন্যই আমি তোমার প্রতি কৃতজ্ঞ।
সাবা তখন ইমোশনাল হয়ে যায় আর সামানের সাথে কথা বলে আর তাকে সরি বলে। পরদিন সকালে সাবা বাইরে বসেছিল। ইর্তিজা তখন তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? সাবা বলে, বোর হচ্ছি। ইর্তিজা তাকে বাইরে খেতে যাওয়ার জন্য অফার করে। সাবা এতে রাজি হয়ে যায়। ইর্তিজা তখন সামানকেও বলতে বলে। এটা শুনে সাবা রেগে যায়। সে বলে, সামানের অ্যাসাইনমেন্ট আছে, তাই সে যেতে পারবে না। তখন ইর্তিজা বলে, চলো তাহলে দুজনে যাই। সাবা তখন রাগ করে বলে, আমার এখন ইচ্ছে করছে না। এরপর রাতে সাবা সামানের সাথে রুড বিহেভ করে। সে তাকে বলে, জানি না কেন সবাই আমাকে বাচ্চা ভাবে, আমি 22 বছর হয়ে গেছি। পরদিন সামান বাইরে বসে কবিতা লিখছিল। ইর্তিজা তখন অফিস থেকে এসে তার কাছে যায় আর তাকে বলে, কি করছো? সামান বলে, কবিতা লিখছি। ইর্তিজা তখন তাকে তার কবিতাটি পড়ে শোনাতে বলে। সামান বলে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন শোনাবো। এদিকে মালিহা বলে, সামান বলেছে আজ সে নিজে সবকিছু রান্না করবে। দাদি তখন বলে, তালা সামানকে অনেক কিছু শিখিয়েছে। এসব শুনে সাবার অনেক হিংসা হয়। সে ঘরে জানলা দিয়ে বাইরে সামান আর ইর্তিজাকে বসে থাকতে দেখে বলতে থাকে, চলে যাও সামান, ইর্তিজা শুধুই আমার, তাকে আমার থেকে কেড়ে নিও না তুমি। রাতের বেলা সামান ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখছিল। সাবা সেখানে আসে, ইর্তিজাও সেখানে আসে। ইর্তিজা বলে, আমি সিঙ্গাপুর যাচ্ছি, তাই তোমরা যদি কিছু চাও আমাকে বলে দাও। সামান বলে, আপনি আপনার অফিসের কাজে যাচ্ছেন নাকি আমাদের জন্য শপিং করতে যাচ্ছেন? ইর্তিজা বলে, আমি অফিসের পাশাপাশি তোমাদের জন্য সময় বের করতে পারবো, বলো কি চাই। সাবা বলে, তোমার যা ইচ্ছা তাই এনো। এরপর ইর্তিজা সামানকে জিজ্ঞেস করে, আপনার জন্য কি আনবো? এরপর সে বলে, আমি আমার নিজের পছন্দ মতো কিছু নিয়ে আসবো। এটা শুনে সাবার মন খারাপ হয়ে যায় আর সে ঘরে চলে যায়। নেক্সট দিনে আমরা দেখি সাফির তার মায়ের সাথে কথা বলছে। সাফির আর সোনিয়া একসাথে থাকে। সাফির বলে, আমি ভেবেছি করাচি ঘুরতে চলে আসব। সোনিয়া তখন সেখানে আসে। সাফির তখন তার ফোন রেখে বলে, তুমি এত তাড়াতাড়ি উঠে গেছো? সাফির বলে, মায়ের ফোনে ঘুম ভেঙে গেছে, না হলে এতক্ষণ ঘুমিয়েই থাকতাম। সাফির বলে, প্রতিদিন 2 বার করে ফোন করা আমার দায়িত্ব, মা অনেক কষ্টে জীবন কাটিয়েছে। বিয়ের 7 মাস পরেই বাবার মৃত্যু হয়েছে। সে তখন মাত্র 25 বছরের। সে তখন কাউকেই বিয়ে করতে পারত, কিন্তু আমার জন্য সে তার পুরো জীবনটা একা কাটিয়েছে। সোনিয়া বলে, আমি তার সাথে কখনো দেখা করিনি, কিন্তু আমার মনে হয় সে অনেক স্ট্রং। তুমি তাকে অনেক ভালোবাসো, তাই না? সাফির বলে, হ্যাঁ, আমি তাকে কখনোই দুঃখ পেতে দেখতে পারবো না। এদিকে সামান কিচেনে রান্না করছিল। তখন সাবার সেখানে এসে বলে, ইর্তিজা আমাকে ফোন করেছিল, তুমি আমাকে ডাকোনি কেন? সামান বলে, তুমি ঘুমাচ্ছিলে। ইর্তিজা রাতে ফোন করবে তোমার সাথে কথা বলার জন্য। আমি ব্রাউনি বানাচ্ছি, তুমি কি খাবে? সাবা এতে রেগে তাকে না করে সেখান থেকে চলে যায়। সাবা তার দাদির কাছে যায়। দাদি সাবাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত চুপচাপ কেন? সাবা বলে, সামানের মতো চুপচাপ থাকার চেষ্টা করছি, সবকিছুই তো সে পারে, আমি কিছুই পারি না। দাদি এসব শুনে বলে, সামান তোমার বোন, তুমি তাকে নিয়ে এসব কেন বলছো? সাবা বলে, সে যেদিন থেকে এসেছে তোমাদের সবার শুধু তাকেই ভালো লাগে, মা বাবা জাফর ভাই ইর্তিজা সবাই তাকে ভালোবাসে। সে বলে, ইর্তিজা সামানের সাথে কথা বলেছে, তার সাথে কথা বলেনি। দাদি তখন তাকে বোঝায় যে ইর্তিজা সবার খোঁজ নেওয়ার জন্যই ফোন করেছিল, ফোনের কাছে সামান ছিল তাই সে রিসিভ করেছে। এতে এত মন খারাপ করার কি আছে? সাবা এতে রেগে সেখান থেকে উঠে চলে যায়। রাতে সাবা পড়াশোনা করছিল, তখন সামান তার জন্য বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসে। সাবা বলে, আমি তো খাবার খেয়েছি। সামান বলে, তুমি অনেক কম খেয়েছো, আমি জানি তুমি সবজি পছন্দ করো না, তাই তোমার জন্য এসব এনেছি। সাবা এসব দেখে ইমোশনাল হয়ে যায় আর তাকে থ্যাঙ্কস জানায়। পরদিন সকালে আমরা দেখি মালিহা আর শফিক ইর্তিজার বিয়ে নিয়ে আলোচনা করছে। মালিহা বলে, ইর্তিজা সিঙ্গাপুর থেকে কবে আসবে, তাকে বিয়ে দিতে হবে তো। শফিক বলে, তাকে বিয়ের কথা বলেছিলাম, সে বলেছে সে বিজনেস করবে আগে, তারপর বিয়ের ব্যবস্থা করতে হবে। এরপর শফিক অফিসে চলে যায়। কিছুদিন পর ইর্তিজা ফিরে আসে। ইর্তিজা সাবার জন্য অনেক জিনিস আনে। সেসব পেয়ে সাবা বেশ খুশি হয়। সেসব জিনিসের মধ্যে একটি পারফিউম ছিল, সেটা পেয়ে সাবা ভীষণ খুশি হয়। কিন্তু ইর্তিজা বলে যে সে সেটা সামানের জন্য এনেছে। এটা শুনে সাবা অনেক মন খারাপ করে। সামান বলে, এসবের কি প্রয়োজন ছিল? রাতের বেলা সাবা ইর্তিজার কথা ভেবে কান্না করে। এরপর সাবা সামানকে বলে, সামান, আমি তোমার পারফিউম নিয়ে নিই, তুমি আমার সানগ্লাস নিয়ে নাও। সামান বলে, এটা আবার কেমন কথা, তুমি আমার পারফিউম নিতেই পারো, তুমি এটা ইউজ করতে থাকো, আমি অনেক খুশি হব, বোনদের মধ্যে তোমার আমার বলে কিছু হয় না। সাবা বলে, আমি মজা করছিলাম, আমি শুধু পরীক্ষা করছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি কি তোমার কোনো জিনিস আমাকে দিতে পারবে? সামান বলে, এটা কোনো কথা হলো, এই ছোট্ট একটা জিনিসের জন্য তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ? আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর রান্নাঘরে সামান সাবাকে বলে, তুমি জানো যখন ইর্তিজা আমাকে ইউনিভার্সিটি থেকে নিতে আসতো তখন তার জন্য মেয়েদের লাইন লেগে যেত, সে জানতও না যে সে মেয়েদের জন্য কতটা হার্ট থ্রব। সাবা বলে, সে বোকা না, সে সব জানে, আর সে তোমাকে রেগুলার ইউনিভার্সিটিতে ছেড়ে আসে কেন তুমি কি তা জানো?
সামান বলে কিসব বলছো, ইর্তিজা এমন নয়। সাবা বলে তোমার ইর্তিজার ব্যাপারে শুনে খারাপ লাগলো, সব তো দেখা যাচ্ছে। সামান বলে কিসব বাজে কথা বলছো, যাও সালাদটি টেবিলে রেখে এসো। সাবার সামানের কথায় মন খারাপ হয়। রাতের বেলা সামান সাবাকে বলে আমি তোমাকে একটা পার্সোনাল কথা বলতে চাই। সাবা তুমি তো জানো আমার জীবনে এমন কিছুই হয়নি। ইর্তিজা যখন আমাদের বাড়িতে যেত তখন আমি শুধু তাকে কাজিনই ভাবতাম, কিন্তু যেদিন থেকে আমি এখানে এসেছি সেদিন থেকে সে আমার আরো বেশি খেয়াল রাখতে শুরু করেছে। তোমার কি মনে হয় ইর্তিজার মনে আমার জন্য কোনো ফিলিংস আছে? সাবা মন খারাপ করে বলে তোমার মধ্যে কোনো কমতি নেই, শুধু ইর্তিজাই নয়, যে কেউ তোমাকে পছন্দ করবে। সামান বলে তুমি ইর্তিজাকে নিয়ে যে প্রশংসা করছো সেসব ভ্যালিড। সে এত হ্যান্ডসাম, চার্মিং, ট্যালেন্টেড, সবার খেয়াল রাখে। আমি বুঝতে পারি না যে এমন মানুষও এক্সিস্ট করে কিভাবে। এসব শুনে সাবা অনেক কষ্ট পায়। পরদিন সকালে সাবা ইর্তিজাকে কফি দেয়। সাবার ইর্তিজাকে বলে তুমি আমার জন্য পারফিউম কেন আনোনি? ইর্তিজা বলে তোমার পারফিউমের শখ হলো কবে থেকে? ইর্তিজা বলে যে সে নেক্সট টাইম তাকে এনে দেবে। এরপর রাতে সামান সাবাকে বলে ইর্তিজার জন্মদিন আসছে, সে কি পছন্দ করে আমি জানি না, তুমি কি জানো? কিন্তু সাবা ঘুমের ভান করে শুয়ে থাকে, যার ফলে সামান তাকে আর ডিস্টার্ব করে না। সামান ঘুমিয়ে পড়লে সাবা উঠে মনে মনে বলে আমি ইর্তিজার ব্যাপারে ছোটবেলা থেকেই জানি সে টিউলিপ ফুল পছন্দ করে, তার সাদা রং পছন্দ, আমার চেয়ে ভালোভাবে ইর্তিজাকে কেউ চেনে না। এসব বলে সে অনেক মন খারাপ করে। পরদিন সকালে সামান সাবাকে ইর্তিজার গিফটের ব্যাপারে জিজ্ঞেস করে। সাবা বলে আমি ইর্তিজার গিফট আগেই রেডি করে রেখেছি। সামান তাকে বলে গতরাতে আমি তোমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, তুমি তো কিছুই বললে না। সাবা বলে আমার তো মনে ছিল না, আর এমনিতেও আমি জানতাম না যে তুমি তাকে গিফট দিতে চাও। জানো কেন আমি ছোটবেলা থেকে তাকে বার্থডে গিফট দিয়ে আসছি? এটা তেমন বিশেষ কিছু না। রাতে সাবা বেলকনিতে একা দাঁড়িয়েছিল, তখন সেখানে ইর্তিজা এসে তাকে বলে ঘুম আসছে না, তুমি কি প্রেমে পড়েছো? সাবা বলে না। তখন ইর্তিজা বলে আমি প্রেমে পড়েছি, তাই আমার ঘুম আসছে না। তুমি নিশ্চয়ই জানো আমি কার প্রেমে পড়েছি, তাই না? সাবা এটা শুনে খুব খুশি হয় আর বলে হ্যাঁ সে জানে। সে ভাবে যে ইর্তিজা তার প্রেমে পড়েছে। পরদিন সকালে সাবা ইর্তিজার জন্য গিফট রেডি করে আর একটি কাগজে আই লাভ ইউ লেখে। সে ইর্তিজার পছন্দের সাদা রঙের জামা পরে হাতে সাদা টিউলিপ আর গিফট নিয়ে ইর্তিজাকে দিতে চায়, কিন্তু সে সেখানে গিয়ে দেখে যে সামান ইর্তিজাকে তার আগেই বার্থডে উইশ করেছে। ইর্তিজা তখন সামানকে বলে যে সে সামানকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। এটা শুনে সাবা ভীষণ কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সাবার তার ফ্রেন্ড সিজার সাথে এই সবকিছু শেয়ার করে। সে বলে ইর্তিজার ব্যাপারে সবকিছু আমি ছোটবেলা থেকে জানি, সে কিভাবে ইর্তিজাকে আমার থেকে কেড়ে নিতে পারে। পরদিন সকালে ইর্তিজা বাড়ির সবাইকে বলে যে সে সামানকে বিয়ে করতে চায়। এটা শুনে বাড়ির সবাই খুশি হয়, কিন্তু দাদি একটু টেনশনে পড়ে যায়, কারণ সে জানে যে সাবা ইর্তিজাকে ভালোবাসে। তবুও সে কাউকে কিচ্ছু বলে না। এরপর রাতে মালিহা সামানকে এই বিয়ের ব্যাপারে তার থেকে মত নিতে চায়। সামানও বিয়েতে রাজি। সাবা তখন সেখানেই ছিল। এসব শুনে সাবা ভীষণ কষ্ট পায়, যার ফলে তার জ্বর চলে আসে। এরপর দাদি আর মালিহা মিলে সামানের বিয়ের শপিং নিয়ে আলোচনা করে। মালিহা শপিংয়ে চলে দাদি সাবার কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। দাদি বলে তুমি কি তাদের জীবন সম্পর্কে জানো, কত দুঃখ কষ্ট সহ্য করেছে তারা? সাবা বলে আমি তাকে তখন থেকে ভালোবেসেছি যখন আমি ভালোবাসার মানেও জানতাম না। দাদি সাবাকে তখন অনেক বোঝায়, যার ফলে সাবা কিছুটা স্বাভাবিক হয়। এরপর সামান আর ইর্তিজার এঙ্গেজমেন্ট হয়ে যায়। সামান আর ইর্তিজাকে একসাথে দেখে সাবা খুব কষ্ট পায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। এরপর কয়েক মাস কেটে যায়। সাবাও নিজেকে স্ট্রং বানিয়ে ফেলে। সে তার ফ্রেন্ডের বাড়িতে যায়। তার ফ্রেন্ড সিজা বলে তুমি যে সামান আর ইর্তিজা ভাইয়ের বিয়েটা অ্যাকসেপ্ট করে নিয়েছো তাতে আমার অনেক ভালো লেগেছে। সাবা বলে এসব আমার পাগলামি ছিল। ইর্তিজা সামানকে পছন্দ করে ঠিক আছে, আমি কেন এমন মানুষের পেছনে পড়ে থাকবো যে আমাকে কখনো ভালোবাসেনি? এরপর আমরা সাফির আর তার মাকে দেখতে পাই। তাদেরকে সামান আর ইর্তিজার বিয়েতে ইনভাইট করা হয়েছে। সালমা সাফিরকে বলে তোমাকে আমার সাথেই বিয়েতে যেতে হবে। সাফির এতে রাজি হয়ে যায়। সালমা বলে আমি তোমাকে সেখানে একটি উদ্দেশ্যে নিয়ে যাব। সালমা সাফিরকে তার আর সাবার বিয়ের কথা বলে, কিন্তু সাফির রাজি হয় না। সালমা তখন জিজ্ঞেস করে যে সে কাউকে পছন্দ করে কিনা। সাফির তখন সোনিয়ার ব্যাপারে তাকে বলে। সালমা যখন জানতে পারে যে সোনিয়া হিন্দু, তখন সে রেগে যায় আর তাকে না করে দেয়। পরদিন সালমা সাফিরকে বলে তুমি আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে মাথা ঝুঁকিয়ে বলো তো যে মা তুমি আমার জন্য যা ঠিক করবে তাই হবে। সাফির বলে মা আমি সোনিয়াকে ভালোবাসি। সালমা তখন বলে তুমি তো আমাকেও ভালোবাসো, এখন তোমাকে ভাবতে হবে যে কার ভালোবাসা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। সালমা সাফিরকে রাজি করানোর জন্য এভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। এরপর ইর্তিজা আর সামানের হলুদ অনুষ্ঠান হয়। সেখানে সাবা অনেক আনন্দ করে। হলুদ শেষে সামান এক জায়গায় মন খারাপ করে বসেছিল। তখন সাবা সেখানে গিয়ে তার মন খারাপের কারণ জিজ্ঞেস করে। সামান বলে আজই তোমার সাথে আমার কাটানো শেষ রাত, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং অনেক মিস করব। সাবা তখন তাকে বোঝায় যে তুমি তো এই বাড়িতেই থাকবে, দূরে তো যাচ্ছ না,
তারা দুজন একে অপরের সাথে কথা বলে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর ইর্তিজা আর সামানের বিয়েতে সামান নিজের কষ্ট লুকিয়ে অনেক আনন্দ করে, নাচ গান করে। তখন ইর্তিজা আর সামানের বিয়ে পড়ানো হয়। তখন সাবা সেখান থেকে তার রুমে চলে আসে। তার রুমে যাওয়ার সময় সে সাফিরের সাথে ধাক্কা খায়। সে তাকে ইগনোর করে রুমে চলে আসে। তার দাদিও তার পেছন পেছন আসে। সাবা রুমে এসে ভাঙচুর শুরু করে আর কাঁদতে কাঁদতে বলে, সামান এখানে কেন এসেছিল? সে মরে গেল না কেন? সেদিন যদি সে ওই প্লেনে থাকতো তাহলে সেও তার বাবা মায়ের সাথে মারা যেত, আর আমার থেকে সে ইর্তিজাকে কেড়ে নিতে পারত না। তার দাদি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তোমার বোন, এসব কথা বলতে হয় না। কিন্তু সাবা তার কথা শোনে না। সে বারবার সামানের মৃত্যু কামনা করে আর কাঁদতে থাকে। সে কাঁদতে কাঁদতে দাদির কাছেই ঘুমিয়ে পড়ে। এদিকে বাড়ি ফেরার পরে সালমা সাফিরকে বলে, সাবাকে কেমন লেগেছে? সাফির বলে, তোমার কাছে যেমন লেগেছে তেমনই। সালমা বলে, তাহলে সাফির আর মালিহাকে বিয়ের ব্যাপারে বলি। সাফির তাকে বলে, তুমি যা খুশি তাই করো। সালমা বলে, তুমি হয়তো আমার খুশির জন্য এখন রাজি হচ্ছ, কিন্তু পরে বুঝতে পারবে যে আমার সিদ্ধান্তই ঠিক ছিল। পরদিন সকালে সাবা দাদিকে বলে, কাল রাতের ব্যাপারে কিছু বলো না, জানি না কাল আমাকে কি বলেছি। দাদি তাকে বলে, কাল যা বলেছ সেসব তুমি আর কখনোই বলো না। ইর্তিজার সাথে তোমার শুধু এখন একটাই সম্পর্ক, সেটা হলো তো সে তোমার বোনের স্বামী। এরপর সাবা সামানের কাছে যায়। সামান সাবাকে দেখে বলে, তুমি কেঁদেছ? সাবা তখন অস্বীকার করে। সামান তখন সাবার হাতে ক্ষত দেখে সেই ব্যাপারে জিজ্ঞেস করে। সাবা বলে, এটা কাল চুরি খোলার সময় লেগেছে। সামান তাকে বলে, তুমি অনেক কেয়ারলেস, এক্ষুনি গিয়ে একটা মেডিসিন লাগাও। এর কিছুদিন পর সামান আর ইর্তিজা আমেরিকাতে চলে যায়। দাদি সাবাকে ডেকে বলে, কালও সামানের কল এসেছিল, তুমি কথা বলনি, আজও কথা বলনি। সে তোমার ফোনে ফোন দিলেও ফোন তুলছ না, তুমি তার সাথে কেন কথা বলছো না? সে তো তোমার বোন। সাবা বলে, আমার পরীক্ষা আসছে, আমি পড়াশোনা করছি, আর এটা কি খুব প্রয়োজন যে যখনই সে কল করবে আমার তার সাথে কথা বলতে হবে? দাদি বলে, 2 থেকে 4 মিনিট বোনের সাথে কথা বললে কি হয়, পরে পড়াশোনা করে নিও। সাবা তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি সামান আর ইর্তিজা আমেরিকাতে অনেক সুন্দর সময় কাটায়। এর কিছুদিন পর সাফিরের মা সাবাদের বাড়িতে আসে তার বিয়ের কথা বলতে। সে দাদিকে বলে যে সে সাবাকে আমার ছোটবেলা থেকেই পছন্দ করতাম। দাদি তাকে বলে, সাবা তো এখন অনেক ছোট, তুমি কি কয়েক বছর অপেক্ষা করতে পারবে? সালমা বলে, আপনি কি আমাকে প্রত্যাখ্যান করছেন? দাদি বলে, আমি প্রত্যাখ্যান করছি না, আমি শুধু তোমার কাছে একটু সময় চাইছি। যদি অপেক্ষা করতে হয় তাহলে আমি 2 বছর অপেক্ষা করতে পারি, কিন্তু আপনাকেও আমাকে কথা দিতে হবে যে সাবা আমার ছেলেরই বউ হবে। দাদি বলে, সম্পর্ক আল্লাহ ঠিক করে, যদি তাদের ভাগ্যে এক হওয়াটা লেখা থাকে তাহলে অবশ্যই এই বিয়েটা হবে। দাদি বলে, তুমি জেনে রেখো সাফিরকে আমাদের সবারই খুব পছন্দ। সালমা বিয়ের জন্য 2 বছর অপেক্ষা করতে তখন রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি সাফির সালমাকে জিজ্ঞেস করে যে মালিহা আর শফিক বিয়ের ব্যাপারে কি বলেছে। সালমা বলে যে তারা 2 বছর সময় চেয়েছে। সাফির তখন বলে, এর মানে তারা না করে দিয়েছে। সালমা বলে, তারা শুধুই 2 বছর অপেক্ষা করতে বলেছে। এদিকে ইর্তিজা আমেরিকা থেকে ফিরে এসে সবাইকে বলে যে তারা আমেরিকাতে শিফট হতে চায়। শফিকের কারণ জিজ্ঞেস করে। ইর্তিজা বলে, আমি বিজনেস স্টার্ট করতে চাই, আর সামান ওই বাড়িতে ইমোশনালি অনেক অ্যাটাচড, আর সে সেখানে থাকতে চায়। শফিরেতে তাকে সাপোর্ট করে। সামান সাবাকে ইর্তিজা আর তার কিছু ছবি দেখাচ্ছিল আর বলছিল যে সে আর ইর্তিজা কী করেছে। সামান বলে, ইর্তিজা আমাকে যে ভালোবাসা দিয়েছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি চাই তোমারও ইর্তিজার মতো লাভিং অ্যান্ড কেয়ারিং হাজবেন্ড হোক। এসব শুনে সাবা অনেক মন খারাপ করে। এরপর সাবা সালাদ কাটতে চলে যায়। কিচেনে গিয়ে সাবা ছুরি দিয়ে সালাদ কাটতে থাকে আর সামানের কথাগুলো মনে করতে থাকে। সালাদ কাটতে কাটতে সাবা তার হাত কেটে ফেলে। এদিকে সাফিরের আমেরিকায় ফেরার সময় হয়ে যায়। সে তার মায়ের থেকে বিদায় নেয়। তার মা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে, আমাকে করা ওয়াদার কথা মনে রেখো, আর ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক রেখো না। নেক্সট সিনে সামান আর ইর্তিজা সাবাকে নিয়ে বাইরে আউটিংয়ের জন্য যায়। সমুদ্রে ইর্তিজা আর সামান অনেক এনজয় করে, কিন্তু সাবা সেখানে একা একা চুপচাপ বসেছিল আর তাদের দুজনকে একসাথে দেখে কষ্ট পাচ্ছিল। সামান আর ইর্তিজা তাকে তাদের সাথে এনজয় করতে বলে, কিন্তু সাবা তাকে না করে দেয়। এরপর রাতে সাবা ভাবছিল যে তার আর ইর্তিজার বিয়ে হলে সেও আজ এভাবে আউটিং করতে যেত। এরপর সে তার পুরনো অ্যালবাম আর ইর্তিজার দেওয়া সব গিফট বের করে দেখে ইমোশনাল হয়ে যায়। এদিকে সাফির আমেরিকাতে গিয়ে আবারও সোনিয়ার সাথে দেখা করে। সোনিয়া বলে যে সে প্রেগনেন্ট। এটা শুনে সাফির অবাক হয়ে যায়। সাফির বলে, তুমি এই বাচ্চা অ্যাবর্শন করে ফেলো, কিন্তু সোনিয়া এতে রাজি হয় না। সাফির বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি মাকে কথা দিয়েছি যে আমি তার পছন্দেই বিয়ে করব। আমি আমার মায়ের বিরুদ্ধে যেতে পারবো না, সে আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। সোনিয়া বলে, তুমি তোমার মায়ের জন্য আমাকে মাঝ রাস্তায় ছেড়ে যাবে?
সাফির বলে, সোনিয়া আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু আমি এখন কি করব? আর আমার মা আমাকে যার সাথে বিয়ে দিক না কেন সে কখনোই তোমার জায়গা নিতে পারবে না। সোনিয়া এসব শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর রাতে সাবা তার দাদিকে বলে, সামান আর ইর্তিজা এখান থেকে চলে যাচ্ছে না কেন? দাদি বলে, এসব কি বলছো? সাবা বলে, ঠিক আছে, তারা যদি এখানেই থাকতে চায় থাকুক, আমিই চলে যাই। দাদি তাকে বলে যে তারা এখন এখান থেকে চলে যাচ্ছে আমেরিকাতে, সেখানেই তারা থাকবে সামানের বাড়িতে। ইর্তিজা তোমার বাবার বিজনেস সামলাবে, সাথে আনসারেরও। তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? এটা শুনে সাবা ভীষণ কষ্ট পায়। পরদিন সকালে সাবা খাবার খাচ্ছিল, তখন সেখানে ইর্তিজা এসে তাকে জিজ্ঞেস করে, তুমি অনেক বদলে গেছো, তুমি কি আমার উপর রেগে আছো? সাবা বলে, না। ইর্তিজা বলে, তাহলে তুমি আমাকে ইগনোর কেন করছো? সাবা বলে, আমি ইগনোর করছি না, তোমরা তো আমেরিকাতে চলে যাচ্ছ। ইর্তিজা বলে, এজন্যই তুমি রেগে আছো? এবার হয়তো আবার কান্না শুরু করে দেবে, আর আমাকে আবারও তোমাকে বোঝাতে হবে। কিন্তু সাবা বলে, না, এবার সে আর কাঁদবে না। এটা শুনে ইর্তিজা বলে, কেন, তুমি বড় হয়ে গেছো? সাবা তখন কিছুই বলে না, কিন্তু সাবার মুখে বিষণ্ণতার ছাপ ছিল। ইর্তিজা দাদিকে বলে, সাবা আজকাল চুপচাপ থাকে, সে অনেক বদলে গেছে। এটা শুনে দাদি তাকে বলে, এসব তোমার মনের ভুল, তার কিছুই হয়নি, সে বড় হয়ে গেছে। এরপর ইর্তিজা আর সামান আমেরিকাতে চলে যায়, আর সেখানে তারা সুখের সময় কাটাতে থাকে। আর সাবা এদিকে একা একা সময় কাটাতে থাকে। রাতে সাবা আর সামান কথা বলে। সামান বলে, তুমি কি আমাকে নিজে ফোন করতে পারো না? সব কথা শুনে তুমি মায়ের থেকে জেনে নাও। আমরা একে অপরের সাথে কতদিন কথা বলি না, আমি তোমার ফোনে কলও করেছিলাম, আমরা তোমাকে অনেক মিস করি। সাবা বলে, আমিও তোমাকে অনেক মিস করি, তুমি করাচিতে চলে এসো। সামান বলে, আমি অনেক দিন ধরেই ভাবছি যাব, আজ ইর্তিজা এলে তাকে এই ব্যাপারে বলবো। সাবা বলে, তুমি একাই এসো। সামান বলে, ইর্তিজাকে ছাড়া ভালো লাগবে না। এদিকে সাফির সোনিয়াকে অ্যাবর্শনের জন্য প্রেশার দিচ্ছিল, যার কারণে সোনিয়া তার সাথে কন্ট্যাক্ট অফ করে দেয়। সোনিয়ার কোনো খোঁজ না পেয়ে সাফির সোনিয়ার ফ্রেন্ডের সাথে দেখা করে সোনিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। তার ফ্রেন্ড বলে, সোনিয়া বাড়ি ছেড়ে চলে গেছে, কারণ তার ফ্যামিলি তার সামনে দুটো শর্ত দিয়েছে। একটি হলো সে অ্যাবর্শন করাবে, আর না হয় বাড়ি ছেড়ে চলে যাবে। তাই সোনিয়া বাড়ি ছেড়ে চলে গেছে। সাফির বলে, তুমি এসব আমাকে আগে কেন বলনি? সোনিয়ার ফ্রেন্ড বলে, সে আমাকে বলতে না করেছে। এরপর সাফির তার থেকে সোনিয়ার ঠিকানা নিয়ে সোনিয়ার কাছে চলে যায়। সে সোনিয়াকে বলে যে, তোমাকে আর একা থাকতে হবে না, আমরা বিয়ে করব আজই। এতে সোনিয়া অনেক খুশি হয়। এরপর তারা বিয়ে করে নেয়। সোনিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি মাকে এই ব্যাপারে বলেছ? সাফির বলে, না, হয়তো বলতেও পারবো না। সোনিয়া বলে, তাহলে কি আমরা এই বিয়ের ব্যাপারটা লুকিয়ে রাখবো? সাফির বলে, মা কোর্ট ম্যারেজ কখনোই মানবে না, আমাকে সুযোগ বের করে তার সাথে কথা বলতে হবে। সোনিয়া বলে, সুযোগ না পেলে তো কখনোই বলবে না। সাফির তখন বলে, এছাড়া আর তো কোনো উপায় নেই। এরপর আমরা সামানকে দেখতে পাই। সে অনেক হ্যাপি ছিল। ইর্তিজা তাকে তার এই খুশির কারণ জিজ্ঞেস করলে সে তাকে জানায় যে সে প্রেগনেন্ট। এটা শুনে ইর্তিজা অনেক খুশি হয়, আর বলে, এবার থেকে নিজের আরও বেশি কেয়ার করতে হবে। এরপর সামান বাড়িতে ফোন করে তার প্রেগনেন্সির খবরটা জানায়। এটা শুনে দাদি, মালিহা, সাবা সবাই অনেক খুশি হয়, আর তাকে নিজের অনেক খেয়াল রাখতে বলে। এরপর দাদি মালিহাকে বলে, সামানের এখন অনেক খেয়াল রাখতে হবে, তাকে এখানে চলে আসতে বলো। মালিহা বলে, আমি সামানকে বলেছি, সামান বলেছে যে সে ইর্তিজাকে ছাড়া আসবে না। দাদি বলে, এই সময় কি করতে হবে, কি খেতে হবে সে তো কিছুই জানে না, তুমি তাকে এখানে আসতে বলো। মালিহা বলে, আপনি সামানকে বলে দিন, আমার কথা সে ফেলতে পারবে না। সামানের প্রেগনেন্ট হওয়ার পর ইর্তিজা তার অনেক খেয়াল রাখতে শুরু করে। সামান আর ইর্তিজা তাদের অনাগত বাচ্চাকে নিয়ে অনেক এক্সাইটেড ছিল। রাতের বেলা সামান ইর্তিজাকে বলে, কেমন হয় যদি আমরা সাবাকে এখানে নিয়ে আসি? ইর্তিজা বলে, এটা অনেক ভালো ডিসিশন। সামান সাবাকে ফোন করে আমেরিকাতে আসতে বলে। এরপর সাবার বাবা তাকে আমেরিকার টিকিট এনে দেয়, কিন্তু সাবা কিছুতেই রাজি হয় না, কারণ সাবা সামান আর ইর্তিজাকে একসাথে দেখে সহ্য করতে পারে না। তাই সে সেখানে কিছুতেই যেতে চায় না। তখন তার দাদি আর তার বাবা মিলে তাকে অনেক বোঝালে সে রাজি হয়ে যায়। এরপর সাবা আমেরিকাতে যায়। সামান আর ইর্তিজা তাকে দেখে অনেক খুশি হয়। সামান সাবাকে তার বাড়িটি ঘুরে ঘুরে দেখায়। সাবা দেওয়ালে সামানের আর ইর্তিজার ছবি লাগানো দেখে সেখানেই থমকে দাঁড়ায়। সামান তখন বলে, এই ছবিগুলো ইর্তিজা এজন্য লাগিয়েছে যাতে ঢোকার সময় সবার আগে তার চোখ আমার ছবির দিকেই যায়। সাবা এটা শুনে অনেক হাসে। এরপর সাবা আর সামান একসঙ্গে অনেক সময় কাটায়। সামান সাবাকে বলে, ইর্তিজা আমাকে এত ভালোবাসে যে কখনোই আমাকে একা একা ছাড়ে না, আর আমার অনেক ভয় লাগে। সাবা জিজ্ঞেস করে, ভয় কিসের? ভালোবাসা তো খুশি হওয়ার বিষয়। সামান বলে, কিন্তু নজরও তো লাগতে পারে, তাই না? সাবা তখন তাকে বলে, কিসব বাজে কথা বলছো, পাগল হয়ে গেছো নাকি? এই সময় তোমার বাচ্চাকে নিয়ে ভাবা উচিত। এরপর রাতে ইর্তিজা সামানকে বলে যে, উসমান আমাদের ডিনারে ইনভাইট করেছে, মনে আছে তো? সামান বলে, হ্যাঁ মনে আছে। ইর্তিজা আর উসমান ভাইয়ের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। সে সাবাকে বলে, সে বিয়েতে এসেছিল, তুমি হয়তো তাকে চেনো।
সাবা বলে হয়তো বা, আমার মনে নেই। ইর্তিজা বলে তুমি কাল আমাদের সাথে যাচ্ছ, তখন ঠিক মনে পড়বে। কিন্তু সাবা এতে রাজি হয় না। কিন্তু সামান তাকে জোর করে পার্টিতে নিয়ে যায়। সাবা ওই পার্টিতে গ্লাস হাতে নিয়ে বাইরের দিকে যাচ্ছিল, তখন একটি ছেলের সাথে ধাক্কা লেগে তার হাত থেকে গ্লাসটি পড়ে ভেঙে যায়। সাবা গ্লাস সাফ করতে যায়, তখন ছেলেটি বলে আমি করছি। ছেলেটির সাবাকে প্রথম দেখেই ভালো লেগে যায়। এরপর ইর্তিজা সাবাকে উসমানের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন সেখানে ওই ছেলেটি আসে। উসমান তখন ওই ছেলেটিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর ওই ছেলেটি বলে আমি নিজেই নিজের পরিচয় দিচ্ছি। ছেলেটি সাবাকে বলে যে তার নাম আমির, আর সে উসমান আর ইর্তিজার ফ্রেন্ড। তারপর সাবা আর আমির একে অপরের সাথে পরিচিত হয়। এরপর দিন আমির ইর্তিজাকে ফোন করে ডিনারে ইনভাইট করে, সাথে সে সাবাকেও নিয়ে আসতে বলে। ইর্তিজা বাড়িতে এসে সাবাকে ডিনারের কথা বলে, কিন্তু সাবা যেতে রাজি হয় না। তাই রাতে ইর্তিজা আর সামান দুজনেই ডিনারে যায়। এরপর দিন আমির তার বোনকে বলে যে সে সাবাকে পছন্দ করে। এটা শুনে তার বোনও অনেক হ্যাপি হয়। এরপর রাতে আমির ইর্তিজাদের বাড়িতে আসে সাবার সাথে দেখা করতে। সেখানে এসে সে সাবার বানানো ব্রাউনি খেয়ে তার অনেক প্রশংসা করে। বাড়িতে গিয়েও আমির সাবার ব্যাপারেই ভাবতে থাকে। এদিকে ইর্তিজাও বুঝে যায় যে আমির সাবাকে পছন্দ করে। সে ব্যাপারে সামানকে বলে। সামান এসব শুনে অনেক খুশি হয় আর বলে আমির অনেক ভালো ছেলে। এরপর সামান সাবাকে জিজ্ঞেস করে তোমার আমিরকে কেমন লাগে সাবা? সাবা বলে আমার এত বাজে সময় নেই যে আমি সবসময় ছেলেদের ব্যাপারে ভাববো। সামান বলে এখন তোমাকে ভাবতে হবে, কারণ আমার আর ইর্তিজার মনে হয় কাল রাতে আমির তোমার জন্য এখানে এসেছে। সাবা বলে হয়তোবা, কিন্তু আমার এই টপিকে কোনো ইন্টারেস্ট নেই। সামান তখন তাকে বলে উপরে উপরে রাগ করছো, কিন্তু মনে মনে হয়তো খুশি, কারণ তুমি জানো এমন এক ছেলে তোমাকে পছন্দ করে যার পেছনে অনেক মেয়েই পাগল। সাবাইতে রেগে গিয়ে বলে যে তার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। এটা বলে সে সেখান থেকে উঠে চলে যায়। পরদিন সকালে সামান একটি সাদা রঙের জামা ট্রায়াল দিচ্ছিল। তখন সেখানে সাবা আসে। সে সাবাকে বলে ইর্তিজা মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে একটা মেনিকুইনের উপর দেখে আমার জন্য কিনে নিয়ে এসেছে। সে তোমার জন্য একটা জিনিস এনেছে। সাবা সেটা খুলে দেখে যে তার জন্য লাল রঙের একটি ড্রেস এনেছে। সামান বলে ইর্তিজা বলেছে তোমার রাগ সবসময় নাকের উপরে থাকে, তাই তোমাকে লাল রঙে ভালো মানাবে। সাবা জামাটি হাতে নিয়ে চুপ করে বসেছিল। তাই সামান তাকে জিজ্ঞেস করে তোমার কি পছন্দ হয়নি? সাবা বলে না না, অনেক ভালো জামাটি। ইর্তিজা ঠিকই বলে লাল রঙে আমার জন্য ঠিক আছে। সামানের সেখান থেকে যাওয়ার পর সাবা মন খারাপ করে, কারণ সাবা ইর্তিজার পছন্দের সাদা রঙই পছন্দ করত। কিন্তু ইর্তিজার পছন্দের রঙের জামাটি সে সামানের জন্য এনেছে, তাই এতে সাবা মন খারাপ করে। রাতের বেলা সাবা দাদিকে ফোন করে বলে আমি বাড়ি যেতে চাই। তার দাদি তাকে বোঝায় যে তোমাকে তোমার চিন্তাভাবনা চেঞ্জ করতে হবে। এরপর দাদি শফিককে সাবাকে ফেরত নিয়ে আসার কথা বলে। পরদিন সকালে সাবা ডাইনিংয়ে বসেছিল, তখন সেখানে ইর্তিজা আসে। ইর্তিজা তাকে বলে তোমার চোখ লাল হয়ে আছে কেন? সাবা বলে রাতে মাথা ব্যথা করছিল, তাই ঘুম হয়নি। ইর্তিজা তাকে বলে আমাকে বলতে আমি মেডিসিন দিতাম। সাবাইতে বিরক্ত হয়ে বলে আমি মেডিসিন নিয়েছি। ইর্তিজা বলে তুমি তোমার কষ্টের কথা কেন লুকিয়ে রাখো? সাবা বলে আমার কোনো কষ্ট নেই। ইর্তিজা তাকে বলে এরপর থেকে যে কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো। সাবা তখন তাকে এতে সম্মতি জানায়। এরপর সাবা সামানের কাছে গিয়ে বলে তুমি কি ভাবছো? সামান বলে আমি আমার বেবির কথা ভাবছি। তার এখনও জন্ম হয়নি, তবুও তাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আমি চাই আমার আর ইর্তিজার পর তুমি তাকে প্রথম কোলে নাও। এরপর সামান পার্টিতে চলে যায়। বাড়িতে সাবা একাই ছিল। তখন সেখানে ইর্তিজা আসে আর তার সাথে আমিরও আসে। আমিরকে দেখে সাবা কিছুটা ডিস্টার্ব হয়। ইর্তিজার তখন ফোন এলে সে বাইরে চলে যায়। আর তখন আমির সাবার সাথে গল্প করতে শুরু করে। কিছুক্ষণ পর ইর্তিজা সেখানে আসে আর সাবাকে কফি করে আনতে বলে। তখন সাবা কফি বানানোর জন্য উঠে চলে যায়। রাতে সামান আর ইর্তিজা ড্রয়িং রুমে বসে ফোনে বাচ্চার ছবি দেখছিল। তখন সেখানে সাবা আসে। তখনই সেখানকার ফোনে আমির কল করে। সাবা ফোনটা রিসিভ করে, কিন্তু আমিরের কণ্ঠ পেয়ে সে ফোনটা ইর্তিজাকে দিয়ে দেয়। আমির ইর্তিজাকে একটা প্রোগ্রামে ইনভাইট করে। ইর্তিজা সাবাকে জিজ্ঞেস করে তুমি কি যাবে না? যদি তুমি ওই ডিনারের মতো এটাও মিস করো, তাহলে সে অন্য একটি প্ল্যান বানাবে তোমার সাথে দেখা করার জন্য। সাবা রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। ইর্তিজা তখন তাকে থামিয়ে তাকে বলে এতে লজ্জা পাওয়ার কিছু নেই, সে আমার বন্ধু, সে তোমার সাথে অনেকদিন ধরে দেখা করার ট্রাই করছে। সাবা তাকে বলে আমার জন্য ছেলে খোঁজার তুমি কে? সামান বলে সাবা তুমি বেয়াদবি করছো। ইর্তিজা মজা করছিল, তুমি কি মজা বুঝছো না? সাবা বলে আমি মজা বুঝতে পারি না, আর এ ধরনের মজা করার অধিকার আমি কাউকে দেইনি। ইর্তিজা বলে এই কথা তুমি ভালোভাবেও বলতে পারো, বেয়াদবি করে নয়। সাবা বলে আজকের পর থেকে তুমি এ ব্যাপারে কোনো কথাই আমাকে বলবে না, না মজা করে আর না সিরিয়াসলি। সামান বলে সাবা তুমি বেয়াদবি করেই চলেছ। সাবা বলে হ্যাঁ করছি, আমি বেয়াদবি করছি, আমার এখানে আসাই উচিত হয়নি, কালই আমি চলে যাব। এটা বলে সে সেখান থেকে উঠে চলে যায়। সামান ইর্তিজাকে বলে জানি না ওর কি হয়েছে, কাল যেতে চাইলে যেতে দিও, জোর করো না।
ছোট বড় পার্থক্য ভুলে গেছে সে। রাতের বেলা সাবা তার রুমে শুয়ে তার এই ব্যবহারের জন্য অনুতপ্ত হয়। সে বলে, আমি নিজের উপর কোনো কন্ট্রোল রাখতে পারি না। কেন আমার মধ্যে ধৈর্য আর সহনশীলতা তৈরি হয় না? পরদিন সকালে সাবা গত রাতের ব্যবহারের জন্য সামান আর ইর্তিজার কাছে ক্ষমা চায়। সামান আর ইর্তিজা তাকে ক্ষমা করে দেয়। সামান বলে, কিন্তু আমি তোমার ব্যবহারে কাল অনেক অবাক হয়েছি। হঠাৎ করে এমন কেন করলে? সাবা বলে, তুমি আমার সাথে উসমান ভাইয়ের কাজিনকে নিয়ে মজা করছিলে, এটা আমার একদম ভালো লাগেনি। সামান বলে, তোমার আমিরকে ভালো লাগে না? সে অনেক ভালো ছেলে। সাবা বলে, হবে হয়তো, কিন্তু আমার ভালো লাগে না। সামান বলে, তোমার কি অন্য কাউকে পছন্দ? সাবা বলে, কি বাজে কথা বলছো? এমন রিয়াকশন আমি এমনিতেই দিয়ে থাকি, আর আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না। এদিকে সামানের মা তার বাচ্চার জন্য অনেক জামা কাপড় কিনে দেয়। দাদি বলে, সামান কবে আসবে? মালিহা বলে, বাচ্চার জন্মের 1 মাস পরে আসবে। এরপর সামানের ডেলিভারির সময় হয়ে যায়, আর সামানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর সামানের ছেলে হয়। তারা তাদের ছেলের নাম মজো রাখে। সামান আর ইর্তিজা মজোকে নিয়ে অনেক হ্যাপি ছিল। এরপর ধীরে ধীরে সময় কাটতে থাকে। এদিকে সাফির আর সোনিয়ারও একটি ছেলে হয়। তারাও অনেক হ্যাপি ছিল। কিছুক্ষণ পর সামান, সাবা আর ইর্তিজা পাকিস্তানে ফিরে আসে। সাবা সামানের রুমে এসে মজের সাথে খেলতে থাকে। তখন সেখানে ইর্তিজা এসে বলে, মনে হয় মজের সাথে সাবার অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়েছে। সামান বলে, হ্যাঁ, কাল মজও অনেক কাজ ছিল, মা অনেক চেষ্টা করেও থামাতে পারেনি। পরে সে শান্ত হয়েছে, শুধু সাবার কোলে গিয়ে। এরপর তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে ইর্তিজা আর সামানের 3 দিন পর ফ্লাইট। রাতে সাবা মজকে আদর করে আর মনে মনে বলে, তুমি 3 দিন পরে চলে যাচ্ছ, কিন্তু সেখানে গিয়ে খালাকে ভুলে যেও না। সেখানে গিয়ে পিছিয়ে থাকা মানুষকে প্রায় মানুষ ভুলে যায়। এদিকে আমির তার বোনের সাথে প্ল্যান করে যে কিভাবে সাবার ফ্যামিলিকে বিয়ের জন্য প্রপোজাল দিবে। এরপর তারা সামানকে ফোন করে জানায় যে তারা সাবার বিয়ের প্রস্তাব নিয়ে আসতে চায়। কিন্তু সামান তাদেরকে বলে যে সে প্রথমে তার মায়ের সাথে কথা বলবে এবং পরে তাদেরকে কনফার্ম করবে। ইর্তিজা এটা শুনে খুশি হয়, কিন্তু সামান অনেক টেনশনে ছিল। তাই ইর্তিজা তাকে এর কারণ জিজ্ঞেস করলে সে বলে, তোমার কি সাবার রিয়াকশনের কথা মনে আছে? ইর্তিজা বলে, কোন রিয়াকশন? সামান বলে, যখন আমরা তাকে আমিরের কথা বলেছিলাম তখন সে কতটা রেগে গিয়েছিল। ইর্তিজা বলে, সেটা তার পাগলামি ছিল। সামান বলে, আমার মনে হয় না সেটা তার পাগলামি ছিল, আমার মনে হয় যে সে অন্য কাউকে পছন্দ করে। কতটা স্ট্রং রিয়াকশন দিয়েছিল সে। ইর্তিজা বলে, সাবা এমনই রিয়াকশন দেয়, তার মতের বিপক্ষে কোনো কিছু হলে সে মাথায় আকাশ তুলে নেয়। সামান বলে, ইর্তিজা এমনও তো হতে পারে যে সে সত্যি কাউকে পছন্দ করে। ইর্তিজা বলে, এমন কিছুই নয়, এমন কিছু হলে সাবা সবার আগে আমাকেই বলতো। সাবার জীবনে এত বড় কিছু হবে আর আমি জানবো না, এটা হতেই পারে না। সে আমার সাথে সব কিছু শেয়ার করে। সামান বলে, তুমি তো এক্ষেত্রে ভুলও হতে পারো। ইর্তিজা বলে, আমি একদমই ভুল না, তার মনের কথা সবার আগে আমি বুঝতে পারি, কারণ আমি তাকে তোমার চেয়েও বেশি চিনি। এসব ফালতু ভাবনা মাথা থেকে বের করে ফেলো। আমি কাল আন্টি আঙ্কেলের সাথে আমিরের ব্যাপারে কথা বলবো। সাবার বোকামির কারণে আমরা এই সম্বন্ধ রিজেক্ট করতে চাই না। এরপর সামান আর ইর্তিজা তাদের বাচ্চাকে অনেক সুন্দর মুহূর্ত কাটায়, আর এদিকে সাফির আর সোনিয়াও তাদের ছেলেকে নিয়ে অনেক ভালো সময় কাটায়। এরপর আমরা দেখি দাদি শফিককে বলে, আমিরের সম্বন্ধটা অনেক ভালো, কিন্তু আমি তো সালমাকেও অপেক্ষা করতে বলেছি, যদিও আমি তাকে হ্যাঁ বলিনি। আর এই বিয়ে নিয়ে আমি ভাবছি যে ইর্তিজা সাবার জন্য কোনো সাধারণ ছেলেকে নিশ্চয়ই পছন্দ করেনি। তুমি কি বলো? শফিক বলে, সালমা রেগে গেলে আমরা তাকে বোঝাবো। দাদি বলে, ঠিক আছে, সালমার সাথে আমি নিজে কথা বলছি। এরপর রাতে সাবা এসব জানতে পেরে রেগে গিয়ে তার দাদিকে বলে, এসব কি হচ্ছে? ঘরে আমার বিয়ের কথা চলছে কেন? তুমি এই বিয়েতে না করে দাও। দাদি বলে, কিন্তু কেন? সে ভালো বংশের শিক্ষিত ভালো ছেলে, আর ইর্তিজাও তার অনেক প্রশংসা করেছে। এটা শুনে সাবা রেগে গিয়ে বলে, এই ইর্তিজার কি সমস্যা? আমি কি তার বাড়িতে থাকি নাকি? সে আমার বিয়ে নিয়ে পড়ে আসছে কেন? দাদি বলে, সে তোমার ভালোর জন্য এসব করছে। সাবা তার দাদিকে নিজের আত্মহত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। তার দাদি এতে ভয় পেয়ে যায়। এরপর 1 বছর কেটে যায়। শফিক বলে যে ইর্তিজার সামান করাচিতে আসছে, তারা মজের জন্মদিনে এখানে কাটাবে, সাথে আমিরের সাথে সাবার এঙ্গেজমেন্টও করাবে। শফিক তার মাকে এই ব্যাপারে বললে সাবার দাদি এতে তাকে না করে দিতে বলে। দাদি বলে, সাবা এই বিয়েতে রাজি না। এরপর তারা ইর্তিজাকে জানিয়ে দেয় যে সাবা এই বিয়েতে না করে দিয়েছে। ইর্তিজা তখন আমিরকেও না করে দেয়। এর কিছুদিন পর সামান আর ইর্তিজা করাচিতে চলে আসে। সামান সাবাকে বলে, আমিরের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। সাবাই তো অনেক খুশি হয়। সামান সাবাকে বলে, আমির অনেক ভালো ছেলে ছিল, তুমি তাকে বিয়ে করতেই পারতে। সাবা বলে, আমি এখন বিয়ে করতে চাই না। সাবা মজাকে নিয়ে খেলায় ব্যস্ত ছিল। তখন বৃষ্টি নামে আর সাবা মজকে নিয়ে বৃষ্টিতে ভিজতে চলে যায়। সামান বারান্দায় দাঁড়িয়ে তাদের দুজনকে দেখে ভিজতে। বারান্দায় দাঁড়িয়ে সামান সাবার এমন অদ্ভুত আচরণের ব্যাপারে ভাবতে থাকে।
সে ভাবতে থাকে যে সাবাও ইর্তিজার মতো সাদা রং পছন্দ করত। তার মনে পড়ে যে তার আর ইর্তিজার বিয়ে যেদিন থেকে ঠিক হয়েছে সেদিন থেকে সাবার আচরণ বদলে গেছে। সামানের মনে পড়ে তার বিয়ের দিন সে সাবাকে বলেছিল যে ভালোবাসা আর তাকেই জীবনসঙ্গী হিসেবে পাওয়া এতটা সহজ না। সাবা তখন বলেছিল যে না, এত সহজ না। এই দুনিয়াতে অনেক কম মানুষই আছে যারা তাদের ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে পায়, আর তুমি তাদের মধ্যেই একজন। এসব মনে করে সামান রিয়েলাইজ করে যে সাবা আসলে ইর্তিজাকেই পছন্দ করত, কিন্তু সে তাকে তার জন্যই স্যাক্রিফাইস করেছে। এসব ভেবে সে ভীষণ কষ্ট পায়। এরপর ইর্তিজা, সামান আর সাবা একসাথে ফুল কিনতে বের হয়। ইর্তিজা গাড়ি থামিয়ে কেনাকাটা করতে যায়। সাবা আর সামান গাড়িতে ছিল। সামান তখন সামনের ফুলের দোকান থেকে একটা বুকেট কিনতে যায়, কিন্তু রাস্তা ক্রস করার সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। এটা দেখে সাবা ভয় পেয়ে ছুটে সামানের কাছে যায়। ইর্তিজাও ছুটে আসে। সামানকে তারা অ্যাম্বুলেন্সে করে দ্রুত হসপিটালে নিয়ে যেতে থাকে। তখন সামান সাবার কানে কানে বলে, আজ থেকে ইর্তিজা তোমার আর মজুও তোমার। এরপর সামানকে হসপিটালে নেওয়া হলে সামান সেখানেই মারা যায়। তার মৃত্যুতে সবাই অনেক কষ্ট পায়। সাবা সামানের মৃত্যুতে পাথর হয়ে যায়। সাবা তার দাদিকে বলে, আমার বদদোয়া কবুল হয়ে গেছে, তাই হয়তো আমার চোখ দিয়ে পানি পড়ছে না। রাতের বেলা ইর্তিজা সামানের কবরের কাছে যায়। এদিকে সাবা রাতে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। সাবা সামানের সাথে কথা মনে করে প্যানিক করতে থাকে। তার দাদি তাকে শান্ত হতে বলে। সাবা বলে, কিভাবে শান্ত হব, আমার বদদোয়া লেগেছে। আমিও রাতে অনেক বাজে কথা বলেছিলাম। আমি আমার বোনের সুখ দেখে হিংসা করেছিলাম, তাই আমার বদদোয়া লেগেছে। তোমাদের সবার দোয়াতে এতটা শক্তি ছিল না যতটা আমার বদদোয়াতে ছিল। আমি ওদিন যা বলেছি, যা চেয়েছি তাই হয়েছে। এসব বলে সাবা অনেক কাঁদতে থাকে। আসলে ড্রামার শুরুতে আমরা সাবাকে সামানের কথা ভেবে যে প্যানিক করতে দেখেছিলাম, তার কারণ মূলত এটাই ছিল। সাবা সামানের বিয়ের রাতে সামানের মৃত্যু কামনা করেছিল, আর এই বদদোয়াই কবুল হয়েছে। এজন্য সে নিজেকে অনেক অপরাধী ভাবে, আর সে সামানের কথা ভেবে এভাবে প্যানিক করে। দাদি সাবাকে সামলায়। রাতে ইর্তিজা কবরস্থান থেকে বাড়ি ফেরে। তখন সে সাবাকে বাইরে বসে থাকতে দেখে তার কাছে যায়। সাবা ইর্তিজাকে বলে, সামান আমার কাছে এসে বলেছে যে কবরে অনেক অন্ধকার, তুমি আমার কাছে চলে এসো। ইর্তিজা তাকে বলে, সামান চলে গেছে, এখন আমাদের সবাইকে তাকে ছাড়া বাঁচার অভ্যাস করতে হবে। মজের তোমাকে অনেক প্রয়োজন। সাবা তাহাজ্জুদের নামাজে বসেও তার সেই রাতে বলা কথাগুলো মনে করে অস্থির হয়ে পড়ে। তখন তার দাদি এসে তাকে বলে যে বেশি খারাপ লাগলে কোরআন পড়ো, তোমার মন শান্ত হবে। সাবা আল্লাহর কাছে ক্ষমা চায়। এরপর রাতে সাবা তার নিজের ঘরে ঘুমাতে যায়, কিন্তু ঘুমাতে পারে না। বারবার তার ওই দিনের বলা কথাগুলো আর সামানের অ্যাক্সিডেন্টের ঘটনা মনে পড়ে। তখন সে মজের কান্না শুনতে পায়। মজ মায়ের জন্য কাঁদছিল। সাবা সেখানেই সে মজকে তার রুমে নিয়ে যায়। মজ সাবার কাছে ঘুমিয়ে পড়ে। এরপর দিন শফিক ইর্তিজাকে অফিসে জয়েন করতে বলে। ইর্তিজা বলে সে কিছুদিনের মধ্যেই জয়েন করবে। এরপর রাতে ইর্তিজা মজকে খুঁজে। তখন মালিহা বলে যে মজ সাবার কাছে শান্তিতে ঘুমাচ্ছে। ইর্তিজা বলে, সাবার হয়তো অনেক ডিস্টার্ব হচ্ছে, আমি আয়াকে খুঁজছি, এখনও পাইনি। মালিহা বলে, আমার সামানের বাচ্চাকে আয়া পালবে, আমি আর সাবা মিলে মজকে সামলাবো। ইর্তিজা বলে, মজের ফুল টাইম মেইটের প্রয়োজন, আমি সব বোঝা আপনাদের উপর চাপাতে চাই না। এদিকে সাবার বারবার সামানের কথা মনে পড়তে থাকে, তাই সে নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে। সে মজের সব কাজে নিজেকে ব্যস্ত রাখে। মালিহা দাদিকে বলে, সাবা বাজে অভ্যাস বানিয়ে দিচ্ছে, কিছুদিন পর তার বিয়ে হয়ে গেলে মজকে কে সামলাবে? সাবাকে ছাড়া তো মজ ঘুমাই না। দাদি মালিহাকে বলে, আমি কিছুদিন ধরে একটা কথা ভাবছি, আমরা যদি সাবাকে ইর্তিজার সাথে বিয়ে দিয়ে দেই। এটা শুনে মালিহা বলে, এসব কি বলছেন? ইর্তিজা কি ভাববে এসব শুনলে? দাদি বলে, কি আর ভাববে, মজের তো মায়ের প্রয়োজন, সাবা ছাড়া মজকে কেউ সামলাতে পারে না। দিন সকালে ইর্তিজা আর সাবা মজকে নিয়ে বাড়ি ফিরছিল। তখনই ইর্তিজা সাবাকে জিজ্ঞেস করে যে সে আইসক্রিম খাবে কিনা। সাবা বলে, না, ডক্টর বলেছে যে মজের রেস্টের প্রয়োজন, তার টেম্পারেচার বাড়তে পারে, তাই আমাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত। এরপর বাড়িতে সাবা মজকে নিয়ে খেলা করছিল। তখন ইর্তিজা সেখানে এসে বলে, রাতে মজ তোমাকে অনেক বিরক্ত করবে, সে তো আমার কাছে ঘুমাবে না, তোমার খারাপ না লাগলে আমি ইয়াসমিনকে ডাকতে পারি, তাকে তো আমার কাছে রুমে শুয়ে দিবে। কিন্তু সাবা তাকে না করে দেয়। সে বলে, তুমি কোনো টেনশন করো না, মজ আমাকে একদমই ডিস্টার্ব করবে না, সে আমার সাথে থাকলে আমি শান্তি পাই। ইর্তিজা বলে, ঠিক আছে, যদি সে বেশি বিরক্ত করে তাহলে আমাকে ডেকো। সাবা বলে, আমি ভাবছিলাম নেক্সট টাইম তার যখন ভ্যাকসিনেশন হবে তখন তার সাথে আমি যাব, কারণ সে তোমাকে দেখে বেশি কান্নাকাটি করে। ইর্তিজা এতে রাজি হয়ে যায়। এদিকে দাদি শফিক আর মালিহাকে ইর্তিজা আর সাবার বিয়ের কথা বলে। এটা শুনে শফিক বলে, এটা কিভাবে হতে পারে? দাদি বলে, কেন হতে পারে না, সাবা সবসময় ইর্তিজার কাছেই থেকেছে, আর মজও তাকে চায়, এই বিয়ের মাধ্যমে এই বাড়িতে সুখ ফিরে আসবে। শফিক বলে, এটা কি সাবার সাথে অন্যায় করা হবে না? সে তো অন্য কাউকেও ভালোবাসতে পারে।
দাদি বলে তার অন্য কোনো পছন্দ থাকলে আমরা তার সেখানেই বিয়ে দেব। দাদি মালিহাকে সাবার সাথে কথা বলতে বলে। এরপর শফিক ইর্তিজাকে এ ব্যাপারে বললে ইর্তিজা বলে সাবার সাথে অন্যায় হবে। শফিক তাকে বোঝায় কয়দিন একা থাকবে, মজও মায়ের ভালোবাসা পাবে। ইর্তিজা বলে আমি সাবার সাথে এই অন্যায় কিভাবে করব? আমি চাই সাবা ভালো থাকুক, আমি চাই এমন একজন সাবার জীবনে আসুক যে তাকে অনেক ভালোবাসবে। শফিক বলে ওই ভালোবাসা তো তুমিও তাকে দিতে পারো। ইর্তিজা বলে আমি ভালোবেসেছি একজনকে, আমি বিবাহিত এক বাচ্চার বাবা, সাবা আমাকে ডিজার্ভ করে না, আমি চাই সে ভালো একটা ছেলেকে বিয়ে করুক। ইর্তিজা শফিককে না করে দেয় যে সে সাবাকে বিয়ে করতে একদমই পারবে না। এদিকে সাবাও তার মাকে এই বিয়ের জন্য না করে দেয়। পরদিন সকালে সাবা বিয়ের এই ব্যাপার নিয়ে অনেক ডিস্টার্ব ছিল। সে ইর্তিজার সাথে কোনো কথা বলে না। ইর্তিজা কথা বলতে চাইলে সে তার সাথে রুড বিহেভ করে। সে তার বাড়িতে চলে যায়। ইর্তিজা তখন দাদিকে সাবার এমন বিহেভিয়ারের কারণ জিজ্ঞেস করে। দাদি বলে তাকে বিয়ের এই ব্যাপারটি বলা হয়েছে, কিন্তু সেও তোমার মতোই না করে দিয়েছে। এটা শুনে ইর্তিজা বলে এটা আপনি কি করেছেন দাদি? আমি তো ভাবতেও পারিনি যে আপনারা সবাই তার সাথে এটা নিয়ে কথা বলবেন। সে আমার ব্যাপারে কি ভাবলো কে জানে। সে হয়তো ভেবেছে আমি আপনাদেরকে এই বিয়ের জন্য প্রপোজাল দিয়েছি। এরপর দুপুরে সাবা বাইরে বসেছিল। ইর্তিজা তখন সেখানে তার সাথে কথা বলতে চায়। ইর্তিজা তাকে বলে আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তোমার বিয়ের কথা আমি বলিনি, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার কথা বিশ্বাস করো বা না করো, শুধু এতটুকু মনে রেখো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কষ্ট পাও এটা আমি চাই না। আমি চাই তোমার হাজবেন্ড এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ হোক, যেটা আমি না। তুমি যদি আমার উপর রেগে থাকো তাহলে আমি কষ্ট পাবো। তখন সাবা বলে আমি তোমার উপর রেগে নেই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে সোনিয়া সাফিরকে তাদের বিয়ের কথা তার মাকে জানাতে বলে। সে বলে যে তাদের ছেলেকে নিয়ে গেলে হয়তো সে মেনে নেবে, কিন্তু সাফির বলে যে তার মা এটা কখনোই মানবে না, তার নাতিকে দেখেও তার মন গলবে না। সোনিয়া তখন তাকে বলে তুমি কি সারা জীবনই এটা লুকিয়ে রাখবে? কেউ না কেউ তো একদিন তাকে বলেই দেবে, তাই তুমি আগে বলে দাও। সাফির বলে এছাড়া আর কোনো অপশন নেই। যখন আমি তাকে বলার কথা ভাবি তখন আমি তার রিয়াকশনের কথাও ভাবি, আমার ভয় লাগে। এরপর দিন সালমা সাবার মাকে ফোন করে বাড়িতে আসার কথা বলে। এটা জানতে পেরে দাদি মালিহাকে বলে সে হয়তো সাবার বিয়ের ব্যাপারে কথা বলতে আসবে। সন্ধ্যায় সালমা বিয়ের ব্যাপারে কথা বলে যায়। এরপর রাতে সাবার ফ্যামিলি ইর্তিজার সাথে সাবার বিয়ে নিয়ে আলোচনা করে। ইর্তিজা বলে সাফির অনেক ভালো ছেলে, কিন্তু এটা সাবার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত, তাকে ভাবার জন্য কিছুটা সময় দেওয়া উচিত। দাদি তাকে বলে আমি সাবার সাথে কথা বলেছি, সেই বিয়েতে রাজি, তুমি এটা নিয়ে ভেবো না। ইর্তিজা বলে সে যেহেতু রাজি হয়েছে তাহলে এটা আমার কোনো আপত্তি নেই। পরদিন সালমা সাবাকে আংটি পরিয়ে যায়। রাতের বেলা সাবা তার হাতের আংটিটা দেখে, আর তার মুখ দেখে বোঝা যায় যে সে অপরাধ বোধের কারণেই সাফিরকে বিয়ে করতে রাজি হয়েছে। দাদি সাবাকে জিজ্ঞেস করে যে সে বিয়ে নিয়ে খুশি কিনা। সাবা তখন বলে সে খুশি। এদিকে সালমা সাফিরকে কল করে বলে যে সে সাবার সাথে তার বিয়ে ঠিক করেছে। এটা শুনে সাফির অনেক অবাক হয়ে যায়। সে তাকে বলে দেয় যে সে বিয়েটা করতে পারবে না, সে বিয়ে করে ফেলেছে সোনিয়াকে, আর তার একটা ছেলেও আছে। এটা শুনে সালমা অনেক রেগে যায় আর ফোনটা কেটে দেয়। এরপর সালমা সাবার দাদিকে কল করে বিয়ের আয়োজন করতে বলে, আর বলে যে সাফির এই মাসেই চলে আসবে। সাবার বিয়ে নিয়ে ইর্তিজার মন খারাপ ছিল। ইর্তিজা বলে সাবা এই বাড়ি থেকে চলে গেলে এই বাড়িটি একদম খালি হয়ে যাবে। এরপর সালমার কথায় সাফির দেশে ফিরে আসে। সে বলে যে সে সাবাকে বিয়ে করবে না। তখন সালমা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তাকে এই বিয়েতে রাজি হতে বাধ্য করে। সালমা সাফিরকে নিয়ে সাবাদের বাড়িতে গিয়ে সবকিছু কনফার্ম করে আসে। এরপর সাবা শেজাদের বাড়িতে যায়। শেজা তাকে জিজ্ঞেস করে যে সে হ্যাপি কিনা। সাবা বলে যে সে অনেক হ্যাপি। এরপর সাবা রাতে ইর্তিজাকে কফি বানিয়ে দেয়। ইর্তিজাও সাবাকে জিজ্ঞেস করে তুমি কি এই বিয়েতে হ্যাপি? জানি না কেন তোমাকে দেখে মনে হয় যে তুমি হ্যাপি না। সাবা তখন বলে আমি সত্যিই হ্যাপি, তোমাদের সবার থেকে দূরে চলে যাব তো এটা নিয়ে একটু মন খারাপ। ইর্তিজা বলে তুমি বিয়ে করে আমেরিকা চলে যাবে, এই বাড়িতে তুমি না থাকলে খালি হয়ে যাবে। সাবা বলে আমি তোমাদের সবাইকে প্রতিদিন কল করব। ইর্তিজা তখন বলে আমার দুষ্টু আর জেদি সাবা কোথায় হারিয়ে গেল? সাবা তখন বলে বড় হয়ে গেছে। এরপর হলুদের দিন ইর্তিজা সাবার কাছে গিয়ে একটা গহনার সেট গিফট দিয়ে বলে আমার আর সামানের পক্ষ থেকে এটা তোমার জন্য। আজ সামান বেঁচে থাকলে সে এটা নিজের হাতে তোমাকে দিত। তোমার বিয়ে দেখার অনেক ইচ্ছে ছিল তার। জানি না আমি কেন ইমোশনাল হয়ে যাচ্ছি। কাল তোমার বিয়ে হয়ে যাবে আর তুমি পর হয়ে যাবে। তোমার অনেক মনে পড়বে সাবা। আমার ইচ্ছে করছে আজ তোমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাই, তাই তুমি জেদ করো আর অনেক আইসক্রিম খাও। সাবা তখন বলে এখন তুমি মজের জেদ পূরণ করো। ইর্তিজা বলে কিন্তু তুমি তোমার জেদ ছিঁড়ে দিও না, তাহলে আমি ভাববো আমাদের বন্ধুত্ব চেঞ্জ হয়ে গেছে। আমি চাই তুমি সবসময় হ্যাপি থাকো। পরদিন বিয়ের সাজে সাবা দাদির কাছে গিয়ে বলে দাদি আমার তোমাকে অনেক মনে পড়বে, তুমি তো অনেক ইবাদত করো, আমার জন্য দোয়া করো আমাকে যেন আল্লাহ শান্তি দেয়।
আর সামান যেন আমাকে মাফ করে দেয়। আমাকে এই দোয়া দাও দাদি। দাদি তাকে বলে, তুমি এখনও নিজের মনে এই কথাটি নিয়ে বসে আছো? এসব ভেবো না, তোমার আজ বিয়ে। সাবা বলে, আজ তো তার বিশ্বাস হয়ে যাবে তাই না, যে আমি তার জায়গাটা কেড়ে নিতে চাইনি। তার জায়গা কাল যেখানে ছিল আজও সেখানেই আছে। দাদি তাকে বলে, তুমি এখনও এই কষ্ট বুকে চেপে রেখেছ, ভুলে যাও এসব। সাবা বলে, তার আজ বিশ্বাস হবে তাই না দাদি? দাদি কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ হবে। এর এরপরের সিনে আমরা সাবাকে সাফিরের ঘরে বসে থাকতে দেখি। সাবা সাফিরের ঘরে একা বসেছিল। সাফিরের মা সাফিরকে তার রুমে যেতে বলে, কিন্তু সাফির বলে, আমি এই ধোকার জীবন কতদিন কাটাবো? তুমি আমাকে বিয়ে দিয়ে ঠিক করনি মা। সালমা বলে, আমি তোমার সাথে এটা নিয়ে তর্ক করতে চাই না, তোমার এখন রুমে যাওয়া উচিত। সে তাকে একটা আংটি দেয় সাবাকে দেওয়ার জন্য। সালমা তাকে বলে দেয় যে সে যেন সাবা আর তার ফ্যামিলির সামনে লজ্জা না দেয়, কারণ সে অনেক অনুরোধ করে সাবাকে নিয়ে এসেছে। এরপর সাফির না চাইতেও রুমে চলে যায়। তখন সাফিরকে সোনিয়া কল করে। সাফির বারান্দায় গিয়ে সোনিয়া আর তার ছেলের সাথে কথা বলে। তাদের সব কথা সাবা শুনতে পায়। সে জানতে পেরে যায় যে সাফির বিবাহিত আর তার একটা ছেলে আছে। কথা শেষ করে সাফির সাবাকে বলে, তুমি চেঞ্জ করতে পারো, তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু এখন তোমাকে বউ সাজা অবস্থায় দেখার আমার কোনো ইচ্ছে নেই। এরপর সাবা মুখ ধুয়ে রুমে আসলে সাফির তাকে সব সত্যি বলে দেয়। সে তাকে বলে যে সে সোনিয়াকে বিয়ে করেছে এবং তার একটা ছেলেও আছে, আর সেই বিয়েটা শুধু তার মায়ের জোরের কারণেই করেছে। সাফির বলে, মা আমাকে তোমায় এসব বলতে নিষেধ করেছিল, কিন্তু আমার ছেলে আর সোনিয়ার কথা বলার পর আমার মন এই বিষয়টা লুকিয়ে রাখার অনুমতি দেয়নি। তুমি যখন বউ সেজে বসেছিলে তখন আমার অনেক খারাপ লেগেছিল। মা আমাদের বিয়ে দিয়ে আমাদের দুজনের সাথে অনেক বড় অন্যায় করেছে। আমি জানি তোমার আমার কথা শুনে অনেক খারাপ লাগবে, কিন্তু আমি ম্যারেজ, আমার 3 বছরের বাচ্চা আছে। আমি সোনিয়াকে অনেক ভালোবাসি। তোমার ইচ্ছে হলে আজ বা কাল যে কোনো সময় তোমার ফ্যামিলিকে সব সত্যি বলে দিও, যাতে তারা তোমাকে এখান থেকে নিয়ে যায়। সাফির তাকে কালই সব সত্যি সবাইকে বলে দিতে বলে, আর তারপর ঘর থেকে বের হয়ে যায়। পরদিন সকালে সালমার রিসেপশনের প্রস্তুতি নিচ্ছিল, সেখানে সাবাও ছিল। কিছুক্ষণ পর সাফির এলে সালমা সেখান থেকে উঠে চলে যায়। সাফির তখন সাবাকে জিজ্ঞেস করে যে সে তার ফ্যামিলিকে সব সত্যি বলে দিয়েছে কিনা, কিন্তু সাবা কিছুই বলে না। তখন সাফির তাতে রেগে যায়। সাবা বলে, আমি এখন আমার ফ্যামিলিকে কিছুই বলবো না, কারণ তারা কালই ধুমধাম করে আমার বিয়ে দিয়েছে আর আমাকে এখানে পাঠিয়েছে। আজ আমি তাদেরকে এই বড় শক দিতে চাই না। গত 2 বছরে তারা অনেক কষ্ট সহ্য করেছে। সাফির তাকে বলে, সাবা তোমার ফ্যামিলিকে সব বলতে হবে, কতদিন আমরা এভাবে থাকবো? তখন সেখানে মানুষ চলে আসে, আর সাবা সেখান থেকে উঠে চলে যায়। পরদিন খাবার টেবিলে সালমা সাফিরকে সাবাকে বাইরে ঘুরতে নিয়ে যেতে বলে। সাফির এতে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। এরপর রাতে সাবা ঘরে একা বসেছিল। সাফির সেখানে এসে তাকে বলে, সোনিয়া আর রমেশের সাথে কথা বলছিলাম। এটা শুনে সাবা স্মাইল করে তাকে বলে, তারা নিশ্চয়ই আপনাকে অনেক মিস করে তাই না? সাবা তাকে রমেশ আর সোনিয়ার ব্যাপারে অনেক কিছুই জিজ্ঞেস করে। সাফির অবাক হয়ে তাকে বলে, তোমার রমেশ আর সোনিয়ার ব্যাপারে শুনে খারাপ লাগে না? সাবা বলে, আমার তো খারাপ লাগা উচিত না, তারা আমাদের মাঝে নেই, আমি আপনাদের মাঝে চলে এসেছি। সাফির বলে, তুমি তো স্বেচ্ছায় আমাদের মাঝে আসোনি, তোমাকে আর তোমার ফ্যামিলিকে তো মিথ্যা বলা হয়েছিল। সাবা বলে, সেটা আমার দুর্ভাগ্য ছিল, আমার ভাগ্যে যা লেখা ছিল তা হয়েছে, এজন্য আমি কাউকে দোষারোপ করি না। এরপর সাবা আগ্রহ নিয়ে সোনিয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে সাফির তাকে সব বলে। রাতে সাবা আকাশের তারা দেখছিল, তখন সেখানে সাফির আসে। সাফির তাকে বলে, আমার চলে যাওয়ার খবর শুনে কি তোমার মন খারাপ হয়েছে? সাবা বলে, হ্যাঁ কিছুটা। সাবা তাকে বলে, আপনি কি কাল আমার সাথে বাড়িতে যাবেন? আমি চাই আপনি নিজেই আপনার যাওয়ার খবর সবাইকে দিন। কিন্তু সাফির বলে যে সে কাল সোনিয়া আর রমেশের জন্য শপিং করবে, তাই যেতে পারবে না। সাবা তখন বলে যে সেও তার সাথে মিলে সোনিয়া আর রমেশের জন্য শপিং করবে, এরপর আধা ঘন্টার জন্য বাড়িতে যাবে। এটা শুনে সাফির বলে, তুমি সোনিয়া আর রমেশের শপিংয়ে আমাকে সাহায্য করবে, তোমার একটুও খারাপ লাগবে না? সাবা বলে, এতে খারাপ লাগার কি আছে? সাফির বলে, জানি না কেন মাঝে মাঝে তোমার বিহেভিয়ার একদমই অস্বাভাবিক লাগে। তুমি এমন একজন মানুষের সাথে সুখের জীবন কাটাতে চাইছো যে তোমাকে কিছুই দিতে পারবে না, তার মধ্যে তুমি বলছো যে তুমি আমার বাচ্চার স্ত্রীর জন্য শপিংয়েও সাহায্য করবে। তুমি তো জানো সোনিয়া তোমার সতীন। সাবা বলে, হ্যাঁ আমি জানি, আর এতে আমার কোনো কিছুই অস্বাভাবিক লাগে না। সাফির বলে, আমার মাঝে মাঝে মনে হয় তুমি নিজের উপর অনেক রেগে আছো, হয়তো তুমি নিজের উপর কোনো কিছুর প্রতিশোধ নিতে চাও, হয়তো নিজেকে কষ্ট দিতে তোমার অনেক ভালো লাগে। আমার ধারণা কি ঠিক? সাবা বলে, কী সব বলছেন আপনি, আমি স্বেচ্ছায় বিয়েটা করেছি। এরপর সাফিরের যাওয়ার সময় হয়ে যায়, সাবা তার ব্যাগ গুছিয়ে দেয়। এসব দেখে সাফির তাকে বলে, এত ভালো আচরণ করো না সাবা, আমি অনেক লজ্জিত হই, তুমি অনেক ভালো সাবা, যদি আমি তোমাকে ভালোবাসতে পারতাম। সাবা তখন বলে, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, এটাই আমার জন্য অনেক। এরপর সাফির চলে যায়। সাবা তখন তার বাড়িতে এসে দাদির কাছে যায়। দাদি তাকে জিজ্ঞেস করে, সাবা তুমি তোমার সংসার নিয়ে সুখী তো? তোমার সাথে সাফিরের সম্পর্ক কেমন?
সাবা তাকে বলে যে সে অনেক সুখে আছে আর সাফিরও অনেক ভালো। সাবা সাফিরের ব্যাপারে তার দাদিকে অনেক মিথ্যা বলে। দাদি তাকে বলে, আমি চাই দ্রুতই তোমার আমেরিকা যাওয়ার ব্যবস্থা হয়ে যাক। এদিকে সোনিয়া সাফিরের উপর অনেক রেগেছিল। সাফির সোনিয়াকে তার বিয়ের ব্যাপারে কিছুই বলে না। সোনিয়া সাফিরকে জানায় যে সে আবার মা হতে চলেছে। এটা শুনে সাফির খুবই খুশি হয়। এদিকে সাবাকে তার দাদি সাফিরকে কল করতে বলে। তখন সাবা সাফিরকে কল করে। সাফির দূরে গিয়ে সাবার সাথে কথা বলে। সাফির তার সাথে রুড আচরণ করে আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি এখন বাড়িতে আছি, তোমার এখন ফোন করাটা উচিত হয়নি। যদি সোনিয়া জানতে পারে তাহলে ঝামেলা হবে। এসব বলে সে ফোনটা কেটে দেয়। কিন্তু তারপরও সাবা তার সাথে ফোনে কথা বলার অ্যাক্টিং করে, কারণ তার সামনে দাদি বসেছিল। যাতে তার দাদি তাকে সন্দেহ না করে, তাই সে হাসি মুখেই তার সাথে কথা বলে যায়। এর কিছুদিন পর রাতে সাফির অফিস থেকে ফিরে রান্নাঘরের ট্যাব ছেড়ে সাবাকে কল করে, যাতে তার আওয়াজ রান্নাঘরের বাইরে না যায়। সাফির সাবাকে বলে, তুমি আমাকে যেভাবে কল করেছিলে এরপর আর কখনো এভাবে কল করো না। আমার এই বিয়ের ব্যাপারে সোনিয়াকে কোনোভাবেই জানাতে পারবো না। আমি শুধু তোমার কথাই এই সম্পর্কটা এগিয়ে নিয়ে চলছি, কিন্তু তোমার কারণে আমি সোনিয়ার সাথে সম্পর্কটা খারাপ করতে চাই না। সে প্রেগনেন্ট। সাবা বলে, আপনি টেনশন করবেন না, আমার কারণে আপনার ফ্যামিলি লাইফে কোনো প্রবলেম হবে না। আমি আর কখনো এভাবে কল করব না। সাফির তখন তাকে শুধু জরুরি দরকারের সময় ওয়ার্কিং আওয়ারে কল করতে বলে। এরপর ইর্তিজা, দাদি আর মজ সবাই বাড়িতে ঘুরতে আসছে। সবার আচরণ ইর্তিজার কাছে একটু অদ্ভুত লাগে। ইর্তিজা সেখানে সাবার আমেরিকা যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে সাবা তাকে মিথ্যা বলে যে সে অ্যাপ্লাই করেছে। পরদিন সাফিরের মা সাফিরকে কল করে সাবাকে আমেরিকাতে নিয়ে যাওয়ার কথা বললে সাফির এতে ভীষণ রেগে যায়। সে তাকে সেখানে নিতে একদমই রাজি হয় না। তখন সালমা তাকে বলে যে সেই সাবার সব খরচ দেবে। কিন্তু এতে সাফির রেগে গিয়ে তাকে সাফ বলে দেয় যে সে সাবাকে কোনোভাবেই সেখানে আনবে না। আর সে এটাও বলে দেয় যে সোনিয়া আবারও মা হতে চলেছে। এরপর রাতে সাফির সাবাকে কল করে তার উপর রাগারাগি করে বলে যে, তুমি কি তোমার ফ্যামিলিকে বলে মাকে প্রেশারাইজ করেছো যাতে আমি তোমাকে আমেরিকাতে নিয়ে আসি? সাবা বলে, না, আমি তো এসব বলিনি, হয়তো মায়ের ইচ্ছে হয়েছে তাই বলেছে। সাফির বলে, কিছুক্ষণ আগে মা ফোন করে জেদ করছিল যাতে আমি তোমাকে এখানে নিয়ে আসি। ওই সময় সোনিয়া বাড়িতে ছিল, যদি সে শুনে ফেলতো তাহলে কি হতো? সাবা বলে, আমি মায়ের সাথে এটা নিয়ে কথা বলবো। সাফির বলে, তাকে বোঝাও, সাথে তোমার ফ্যামিলিকেও বোঝাও, যাতে তারা তোমাকে জোর করে এখানে না আসার জন্য বলে। সাবা বলে, ঠিক আছে, আমি বলবো। সাফির বলে, আমি শুধু তোমার কথাই সম্পর্কটা টিকিয়ে রেখেছি, তাই আমি চাই না তোমার কারণে আমার আর সোনিয়ার মধ্যে কোনো কিছু খারাপ হোক। যদি এভাবে থাকতে না চাও আমাকে বলে দাও, আমি আজই তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। সাবা বলে, সাফির প্লিজ এসব বলবেন না, আমি মাকে বোঝাবো, আপনি টেনশন করবেন না। এরপর সে ফোনটা রেখে দেয়। এদিকে ইর্তিজার সাবার কথা মনে পড়ে, তাই সে তাকে ফোন করে তার খোঁজ নেয় আর সাফিরের ব্যাপারে জিজ্ঞেস করে। কিন্তু সাবা তাকে মিথ্যা বলে। কিন্তু ইর্তিজার সন্দেহ হয় যে সাবা আসলে ভালো নেই। পরদিন মজের শরীর খারাপ থাকার কারণে সাবা সেখানেই থেকে যায়। কিন্তু সাবা সালমাকে এই ব্যাপারে কিছুই জানায় না, যার কারণে সালমা তার উপর একটু রেগে যায়। পরদিন সাবা বাড়ি ফিরলে সালমা তাকে বলে, তুমি মজার জন্য ওই বাড়িতে সারা রাত ছিলে, সাফির এটা জানতে পারলে রাগ করবে। আর ইর্তিজার কি সমস্যা, সে কেন বিয়ে করে না? কতদিন বিবাহিত শালিকে দিয়ে তার বাচ্চার দেখাশোনা করাবে? তোমার নিজের বাচ্চা হলে সাফির এসব অ্যালাউ করবে না। এসব শুনে সাবা কিছুই বলে না, কারণ সে তো জানে যে সাফিরের সাথে তার সম্পর্কটা কেমন। এরপর রাতে সাবা সাফিরকে ফোন করলে সাফির অনেক বিরক্ত হয়। সাফির তাকে বলে যে তার মেয়ে হয়েছে। এটা শুনে সাবা তাকে অভিনন্দন জানায়। তখন সাফির তাকে বলে, এত ভালো হওয়ার ভান করো না প্লিজ। সাবা বলে, আমি ভান করছি না, আমি মন থেকেই বলছি। সাফির তাকে বলে, আমি তোমার সাথে পরে কথা বলছি, এখন রমেশের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আমি। এরপর সে ফোনটা রেখে দেয়। সকালে সালমা সাবাকে জিজ্ঞেস করে যে সাফিরের সাথে কথা হয়েছে কিনা। সাবা বলে, হ্যাঁ হয়েছে। এটা শুনে সালমা বলে, মায়ের সাথে তো কথা বলে না, বউয়ের সাথে তো অন্তত কথা বলে। সাবা তখন বলে যে তার মেয়ে হয়েছে। এটা শুনে সালমা অনেক অবাক হয়ে যায়। সাবা সোনি আর তার বাচ্চার কথা কিভাবে জানলো, সালমা সেটা ভেবেই অবাক হয়ে যায়। রাতে সালমা সাবাকে জিজ্ঞেস করে, তুমি কবে থেকে সাফিরের বিয়ের ব্যাপারে জানো? সাবা বলে, যেদিন বিয়ে হয়েছে সেদিন থেকেই। সালমা বলে, কিন্তু তবুও তুমি আমাকে কিছুই বলনি, আমার উপর রাগ করনি, তোমার বাড়ির লোকদেরকেও কিছু বলনি। এটা শুনে সাবা তাকে অভিনন্দন জানায়। সাবা তখন বলে, আমি ঝগড়া করে কি করতাম, আমার তো বিয়ে হয়ে গেছে, আমার সামনে দুটো রাস্তা ছিল, হয় আমি ডিভোর্স নেব আর না হয় এই সম্পর্কে এগিয়ে নিয়ে যাব। আমি সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাই। এরপর সন্ধ্যায় সালমা সাবাকে বলে, আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে আসব, তুমি তোমার বাড়ির লোককে কিছুই বলো না। সাবা বলে, আমি কেন তাদেরকে বলতে যাব, আর এমনিতেও স্বামীর শ্বশুরবাড়ির কথা বাপের বাড়িতে গিয়ে বলা ভালো না। এরপর সাবা তার বাড়িতে যায়। সেখানে দাদি তাকে সাফিরের ব্যাপারে জিজ্ঞেস করলে সাবা তাকে আবারও মিথ্যা বলে। দাদি তখন তাকে সাফিরের সাথে কথা বলতে বলে। সাবা তখন সাফিরকে ফোন করার অ্যাক্টিং করে আর তার সাথে কথা বলার অ্যাক্টিং করে, যাতে তার ফ্যামিলির কেউ তাকে সন্দেহ না করে।
পরদিন সাবা সাফিরকে কল করে জিজ্ঞেস করে যে সে পাকিস্তান কবে আসবে। সাফির বলে সে আসতে পারবে না। সাবা সাফিরকে বলে আপনি একবার আসুন, ইর্তিজা আমাকে প্রতিদিন জিজ্ঞেস করে যে আপনি আমাকে কবে আমেরিকা নিয়ে যাবেন। আপনি কিছুদিনের জন্য আসলে সবাই আমাদের একসাথে দেখে একটু স্বস্তি পাবে। সাফির বলে আমি আসতে পারবো না, আমি তোমাকে আগেই বলেছিলাম যে তোমার ফ্যামিলির সবাইকে সব সত্যিটা বলে দাও, কিন্তু তুমি এই সম্পর্কটা টিকিয়ে রাখার জিদ করলে। তুমি সবাইকে কী বোঝাবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই মিথ্যা সম্পর্ক টিকিয়ে রাখার আগে তোমার নিজের একটু ভাবা উচিত ছিল। সালমা সাবাকে জিজ্ঞেস করে যে সাফির তাকে কিছু বলেছে কিনা। সাবা তাকে বলে যে সেই সম্পর্কটা রাখতে চায়। সালমা বলে আমি ফোন করলেও তো কথা বলে না, যদি মুড থাকে তাহলে বলে। সাবা তাকে বলে যে সোনিয়া বাড়িতে থাকলে সে আমাদের সাথে কথা বলতে পারে না, সে বাইরে গেলেই আমি কথা বলতে পারি। সাবা সালমাকে বলে যে এ ব্যাপারে যেন তার ফ্যামিলি কোনোভাবে জানতে না পারে। সালমা বলে তুমি টেনশন করো না, আমি তোমার সাথে আছি, কেউ কিছুই জানতে পারবে না, আর কারো কোনো সন্দেহ হলে আমি কোনো না কোনোভাবে ঠিকই সামলে নেব। এদিকে ইর্তিজার সাবাকে নিয়ে অনেক টেনশন হয়, সে কিছুটা সন্দেহ করে। সে শফিককে বলে সাফির কেন এখনও সাবাকে আমেরিকা নিয়ে যাচ্ছে না, তাদের বিয়ের 1 বছর হয়ে গেছে। এরপর সাবা তাদের বাড়িতে আসলে ইর্তিজা তাকে ভিসার ব্যাপারে জিজ্ঞেস করে। সাবা বলে যে ভিসা প্রসেসিং হচ্ছে। সে তখন বলে সাফির ওই দেশের নাগরিক, তার স্ত্রীকে সেখানে নেওয়ার জন্য 5 থেকে 6 মাস সময় লাগবে, তোমাদের বিয়ের 1 বছর হয়ে গেছে, এখনও প্রসেসিংয়ে আছে। সাবা তাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইর্তিজা তার কথায় একদমই বিশ্বাস করে না। সাবার ইর্তিজার মধ্যে এটা নিয়ে কথা কাটাকাটি হয়, যার ফলে সাবা বলে আমি বুঝেছি, আমি এখানে রেগুলার আসি, এটা ইর্তিজার প্রবলেম, কাল থেকে আর আসবো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর রাতে সাবা তার দাদির সাথে এই বিষয়টা নিয়ে অনেক রাগারাগি করে। তার দাদি তাকে বোঝায় যে ইর্তিজা তার ভালোর জন্যই এসব বলছে। রাতে সাবা নামাজ পড়ছিল, তখন ইর্তিজা তার রুমে আসে। ইর্তিজা তাকে বলে তুমি কি এখনও আমার উপর রেগুলার আসছো? আমি তোমাকে অনেক ভালোবাসি সাবা। সাবা তাকে সাফিরের ব্যাপারে ভালো ভালো কথা বলতে থাকে। ইর্তিজা বলে তুমি অনেক ভালো থাকো, এটাই আশা করি, তুমি অনেক বদলে গেছো, তুমি যদি আগের মতো নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই করতে তাহলে আমি তোমার পরোয়া করতাম না। তুমি অনেক চুপচাপ হয়ে গেছো, আমার মনে হয় তোমার সাথে কেউ অন্যায় করলে তুমি প্রোটেস্ট করবে না। সাবা বলে আমি কী নিয়ে প্রোটেস্ট করব? সাফির ওই দেশের নাগরিক, আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ এই বিষয় নিয়ে আর কখনোই কথা বলবে না আমার সাথে, আমার জীবনটা খুব ভালো কাটছে, এতে ঝামেলা করতে এসো না। এরপর রাতে সাবা সাফিরকে কল করে। সাফির তখন অফিসে যাচ্ছিল, তার ফোন পেয়ে সে বিরক্ত হয়ে যায়। সাবা তাকে 2 দিনের জন্য এসে সব কিছু সামলাতে বলে, কিন্তু সাফির রেগে গিয়ে বলে যে সে এখন আসতে পারবে না। তখন সেখানে সোনিয়া চলে আসে, সে তাকে জিজ্ঞেস করে যে কে ফোন করেছিল। সাফির তাকে মিথ্যা বলে যে পাকিস্তান থেকে তার এক বন্ধু ফোন করেছিল। এদিকে ইর্তিজা খোঁজ নেওয়ার জন্য সাফিরকে কল করে তার সাথে কথা বলতে চায়, কিন্তু সাফির তার সাথে কথা বলতে তেমন আগ্রহ প্রকাশ করে না। সে তাকে মিটিংয়ের অজুহাত দিয়ে ফোনটা রেখে দেয়, যার ফলে ইর্তিজার সাফিরের উপর সন্দেহ হয়। পরদিন এই নিয়ে ইর্তিজা শফিকের সাথে আলোচনা করে। ইর্তিজা বলে আমার মনে হয় সাফির আমাদের সাথে কথা বলতে চায় না, বিয়ের 1.5 বছর হয়ে গেছে, অথচ সে একবারও সালাম বা দোয়া চাওয়ার জন্য ফোন করে আমাদের সাথে কথা বলেনি। শফিক বলে হ্যাঁ, এটা নিয়ে তার সাথে কথা বলা উচিত, সে সাবাকে কেন নিয়ে যাচ্ছে না। ইর্তিজা বলে যা কথা বলার আন্টির সাথে বলতে হবে। এরপর শফিক আর ইর্তিজা সাবার বাড়িতে এসে এই সব কিছু নিয়ে সালমার সাথে কথা বলে। এতে সাবা অনেক রেগে যায় আর ইর্তিজার সাথে রাগারাগি করে। তাদের যাওয়ার পর সে এসবের জন্য সালমার কাছে ক্ষমা চায়। সালমা বলে তোমার ফ্যামিলির এসব জিজ্ঞাসা করাটা খুবই স্বাভাবিক, কিন্তু এসবে ইর্তিজা কেন জড়াচ্ছে। এরপর সালমা সাফিরকে ফোন করে তাকে আত্মহত্যার হুমকি দিয়ে পাকিস্তান আসতে বলে, ফলে সাফির পাকিস্তান আসতে রাজি হয়ে যায়। ইর্তিজা সাবাকে নিয়ে অনেক টেনশনে ছিল, তাই সে ডিসিশন নেয় যে সে আমেরিকা গিয়ে সাফিরের খোঁজ নেবে। এরপর ইর্তিজা আমেরিকাতে সাফিরের বাড়ির সামনে গিয়ে তাকে ফোন করে তার সাথে দেখা করার কথা বলে। সাফির তাকে মিথ্যা বলে যে সে একটি কাজে লন্ডনে এসেছে আর সেখানে 25 দিন থাকবে। এরপর সেখান থেকেই করাচিতে চলে যাবে, তাই তার সাথে এবার দেখা হবে না। কিছুক্ষণ পর ইর্তিজা সাফিরের বাড়িতে বেল বাজায়, তখন সোনিয়া দরজা খুলে দেয়। সেখানে তখন সাফিরও দেখতে আসে যে কে এসেছে। সে ইর্তিজাকে সেখানে দেখে একদম শকড হয়ে যায়। সোনিয়া সাফিরকে জিজ্ঞেস করে যে কে সে। সাফির বলে যে সে তার কাজিন, পাকিস্তান থেকে এসেছে। ইর্তিজা তাকে বলে যে আমি তার কাজিন নই, আমি তার ওয়াইফেরও কাজিন, ও পাকিস্তানে আছে। এটা শুনে সোনিয়া অবাক হয়ে যায়। সেখানে সাফিরের ছেলে বসেছিল। ইর্তিজা তার কাছে গিয়ে বলে সে কি তোমার ছেলে? এরপর সে সোনিয়াকে জিজ্ঞেস করে যে সে কে। সোনিয়া বলে যে সে সাফিরের স্ত্রী। ইর্তিজা বলে আপনার অবাক হওয়া দেখে বোঝা যাচ্ছে যে সে আপনাকে কিছুই বলেনি। পাকিস্তানেও তার একটা স্ত্রী আছে, যেভাবে সে আপনাদের কিছু বলেনি সেভাবে সে আমাদেরকেও কিছু বলেনি যে আমেরিকাতে তার আরও এক স্ত্রী আছে। সাবার জীবন নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে?
ইর্তিজা সাফিরের উপর অনেক রাগারাগি করে। সাফির বলে সে প্রথম দিন থেকেই আমার বিয়ের ব্যাপারে সব জানতো, সে আজও সব জানে। আমি তাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু সেই সম্পর্কটা রাখতে চেয়েছে। সাবাকে গিয়ে জিজ্ঞেস করো যে সে কেন আমার সাথে এই সম্পর্কটা রাখতে চেয়েছে। এই বিয়ে তো প্রথম দিন থেকেই আমার জন্য বোঝা ছিল। আমি আজও তাকে ডিভোর্স দিতে চাই। আমি যখনই তাকে ডিভোর্সের কথা বলি সে তখন হাত জোর করে রিকোয়েস্ট করে। কিন্তু কেন? তুমি এসব সাবাকে গিয়ে জিজ্ঞেস করো সে কেন এমন একটা মানুষের সাথে সম্পর্ক রাখতে চায় যে না তার কোনোদিন ছিল আর না তার কখনো হবে। সাফির বলে সে আমাকে বিয়ে করে ম্যারিড হওয়ার সার্টিফিকেট নিয়ে ঘুরছে আর আড়ালের সময় অন্য কোনো লোকের সাথে সম্পর্ক রেখেছে। এই সব কিছু শুনে ইর্তিজা রেগে গিয়ে তাকে বলে সাবার চরিত্র নিয়ে তুমি কোনো কিছু বলবে না। সাফির বলে তুমি তাকে নিয়ে কেন ভাবছো? না তার ভাই এসেছে আর না তার বাবা এসেছে, তার কাজিন, কিন্তু কেন? তুমি কেন তাকে নিয়ে এত টেনশন করছো? ইর্তিজা বলে আমি সাবাকে নিয়ে এত ভাবি না, তোমার মতো বাজে লোক এটা বুঝতে পারবে না। এরপর সে সোনিয়াকে সরি বলে সেখান থেকে বের হয়ে যায়। সোনিয়া এসব শুনে তার বাচ্চাদেরকে নিয়ে চলে যেতে থাকে। সাফির তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সোনিয়া চলে যায়। ইর্তিজা দেশে ফিরে এসে সাবাকে জোর করে ক্যাফেতে নিয়ে যায়। সাবা তাকে জিজ্ঞেস করে যে সে তাকে কেন এখানে নিয়ে এসেছে। তখন সালমা সাবাকে কল করলে ইর্তিজা ফোন ধরে বলে সাবা তার সাথে আছে আর তার সাথেই বাড়িতে যাবে। ইর্তিজা বলে সাফিরের ছেলের সাথে দেখা হয়েছিল, সে একদম সাফিরের মতো হয়েছে। এসব শুনে সাবা অনেক অবাক হয়ে যায়। ইর্তিজা তাকে খোঁচা দিয়ে বলে সাফির তোমাকে দিনে 5-6 বার কল করে, তোমার খোঁজ নেয়। সাবা এসব শুনে চুপ করে থাকে। ইর্তিজা সাবাকে বলে তুমি সব জানা সত্ত্বেও আমাদেরকে কিচ্ছু বলনি। আমি কাল রাতে ফিরে আঙ্কেলকে বলেছি, সে খুশিতে কান্না করেছে আর বাড়িতে সবাই জানলেও অনেক খুশি হবে। খুশিতে তাদের হার্টবিট বন্ধ হয়ে যাবে। তুমি আমার সাথে বাড়ি গিয়ে তাদেরকে খুশির খবরটা দিও। সাবা বলে আমি বাড়িতে যাব না। এরপর ইর্তিজা সাবাকে নিয়ে বাড়িতে যায়। সাবা বলে আমি তাদেরকে ফেস করতে পারবো না। ইর্তিজা সবাইকে সত্যিটা বলে দেয়। শফিক সাবার কাছে ক্ষমা চেয়ে বলে আমাদের ক্ষমা করে দিও, আমরা তোমার বিয়ে ভালো জায়গা দিতে পারিনি। ইর্তিজা বলে তাকে জিজ্ঞেস করুন সে কেন আমাদের সত্যি বলেনি। সাবা বলে সাফিরের সাথে আমার বিয়ে হয়ে গিয়েছিল, যদি আমি তোমাদের সবাইকে বলতাম। ইর্তিজা তখন বলে কি হতো, সবাই কষ্ট পেত? তুমি কি ভেবেছিলে এই কথা সারা জীবন চাপা থাকতো? ইর্তিজা সবার উপর রাগারাগি করে আর সাবাকেও খুব বকাবকি করে। দাদি ইর্তিজাকে সাবাকে বকতে মানা করে। ইর্তিজা বলে যে সে আমাদের কাউকে আপন ভাবে না, নিজেরই সব কিছু থেকে লুকিয়ে রেখেছে, সে শুরু থেকেই সব জানতো। দাদি সাবাকে বলে কেন তুমি সাফিরের সামনে নিজেকে অসম্মানিত করেছো? ইর্তিজা বলে সে নিজের জীবন কুরবানি দিতে চেয়েছিল, তাই আমাদের দুঃখ হবে বলে সে কিছুই বলেনি। সে ভেবেছে যে জীবনটা শুধু তারই, তার সাথে যা হয়ে যাক না কেন আমাদের কিছুই যায় আসে না। সাবা তখন এই সব কিছু শুনে চুপচাপ বসে থাকে। এরপর সাবার ফ্যামিলি সালমাকে ডেকে এনে এসব নিয়ে তাকে অনেক কথা শোনায়। সালমা তবুও বলে যে আপনারা আমাকে আরেকটি সুযোগ দিন, আমি আমেরিকা গিয়ে সাফিরকে বলবো ওই মেয়েকে ডিভোর্স দিতে। শফিক বলে এখন আর কোনো সমঝোতার সুযোগ নেই। সালমা সবার সাথে দেখা করে তার থেকে শুনতে চায় কি হয়েছে, কিন্তু ইর্তিজা তাকে মানা করে দেয়। শফিক সালমাকে বলে তোমার ছেলেকে দ্রুত তালাকে নোটিশ পাঠাতে বলো। এরপর রাতে সাবা তার বাবা মায়ের কাছে এসে বলে সেই ডিভোর্সটা চায় না। সাবা তার বাবাকে রিকোয়েস্ট করে বলে যাতে সে তাদের ডিভোর্স না করায়। তখন সেখানে ইর্তিজা এসে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার ডিভোর্স হবেই। রাতে জাফর ইর্তিজাকে কল করে জানায় যে শীঘ্রই সে পাকিস্তানে আসছে। সে তাকে সাবার ব্যাপারেও জিজ্ঞেস করে। ইর্তিজা তাকে সাবার ব্যাপারে সব কিছু বলে। এদিকে সালমা সাফিরকে ওই সব কিছু বলে। সাফির বলে আমি তাকে ডিভোর্স দেব। সালমা তাকে এটা করতে না করে দেয়। সাফির বলে আমি আজ অনেক কষ্টে সোনিয়াকে বাড়িতে নিয়ে এসেছি, আমি সাবাকে ডিভোর্স দেব বলেই সে এসেছে, এবার আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। এটা বলে সাফির ফোন রেখে দেয়। রাতে সাবা দাদির কাছে বসেছিল, তখন সাফির তাকে কল করে। সাবা সাফিরের কাছে ইর্তিজার এমন কাজের জন্য ক্ষমা চায়। সাফির সাবাকে জানায় যে সে তাকে ডিভোর্স দেবে। এরপর সাফির তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তাদের ডিভোর্সের পর সাবা একদিন রাতে একা তার রুমে বসেছিল। তখন তাদের বাড়ির কাজের মহিলাটি তাকে জানায় যে দাদির শরীর খুব খারাপ। তখন সাবা তার দাদির কাছে যায়। দাদি তাকে বলে ইর্তিজা আমাকে বারবার বলেছিল সাবা ভালো নেই, আমি বিশ্বাস করিনি, তুমি কেন আমাকে কিছু বলনি? এসব বলে সে কাঁদতে থাকে। সাবা তখন তার দাদির কাছে ক্ষমা চায়। দাদি বলে সাবা তুমি নিজেকে কেন এত ঘৃণা করো? আমাদের সবাইকে মাফ করে দেই, তুমি নিজেকে কেন মাফ করতে পারো না? নিজেকে এত কঠিন শাস্তি দিও না তুমি। এদিকে জাফর আর ইর্তিজা সাবাকে নিয়ে আলোচনা করছিল। জাফর বলে সাবা আমার সাথেও কথা বলছে না। ইর্তিজা বলে সাবা এমন কেন করছে আমিও জানি না, এমন কোনো কারণ আছে যার কারণে সাবা এমন হয়ে গেছে। জাফর বলে সাবাকে কত ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছিল, কেউ কখনো ভাবেনি যে সে এমন নির্মমভাবে ফিরে আসবে। তাকে আমরা কত আদরে রেখেছি, আর আজ তাকে এভাবে দেখতে হচ্ছে। সাবা সারাক্ষণ একা একা ঘরে বসে থাকে। এক রাতে সাবা একাই ঘরে বসেছিল। ইর্তিজা তখন তাকে ডাকতে আসে, কিন্তু সাবা তার সাথে একদমই যেতে রাজি হয় না।
ইর্তিজা তাকে বলে জীবন সহজে শেষ হয়ে যায় না, সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু এর মানে এই নয় যে জীবনে আর কিছুই অবশিষ্ট নয়। এটা শুনে সাবা রেগে গিয়ে বলে আমার জীবনের মানে এটাই, আমার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই, আর এত জঘন্য আর সব কিছু নিয়ে আমি আর ভালো নেই, আর এর জন্য তুমি দায়ী। ইর্তিজা তাকে বলে আমি তোমার ব্যাপারে খারাপ কিছু ভাববো এটা তুমি কিভাবে ভাবতে পারলে? সাবা বলে তুমি খারাপ ভাবো না খারাপ করো, আমি জানি না কেন অন্যদের সংসার ভাঙে, কিন্তু আমার সংসার ভাঙার জন্য তুমি দায়ী। এরপর সে ইর্তিজাকে সেখান থেকে চলে যেতে বলে। ইর্তিজা শফিকের কাছে গেলে শফিক বলে যে সাবার জন্য একটি সম্বন্ধ এসেছে। লোকটির 3টি বাচ্চা আছে আর বয়স সাবার থেকে 30 বছরের বেশি। এটা শুনে ইর্তিজা অনেক রেগে যায় আর তাকে বলে আপনি তাদের এসব কথা কেন শুনলেন? শফিক বলে আমি তো সাবাকে সারা জীবন বসিয়ে রাখতে পারি না, আর এই বিয়েতে মানা করে দিলে সাবার ভালো জায়গায় বিয়ে হবে না। ইর্তিজা বলে কেন হবে না, আমি সাবার বিয়ে দেব অনেক ভালো জায়গায়, আপনি তাদের না করে দিন। এরপর রাতে ইর্তিজা সাবাকে নিয়ে অনেক ভাবে। পরদিন সকালে সে মালিহা আর শফিককে জানায় যে সে সাবাকে বিয়ে করবে। এটা জানতে পেরে জাফরও অনেক খুশি হয়, কিন্তু দাদি যখন এই বিষয়টা সাবার মত নিতে যায় তখন সাবা ভীষণ রেগে যায়। সে অনেক রাগারাগি করতে থাকে আর বিয়েতে না করে দেয়। ইর্তিজা তার সাথে কথা বলতে আসলে সে তার সাথে অনেক খারাপ বিহেভ করে। ইর্তিজা তখন রেগে গিয়ে বলে তুমি নিজের জীবনটাকে মজা বানিয়েছো, তোমাকে একা ছাড়লে তুমি তোমার জীবন আরও নষ্ট করবে। সাবা বলে তামাশা তো এখন হবে, আমাকে কেউ জোর করেই দেখুক। ইর্তিজা রেগে গিয়ে বলে কি করবে? সাবা বলে আত্মহত্যা করব, আমি মরতে ভয় পাই না। ইর্তিজা তাকে বলে ঠিক আছে, তুমি আত্মহত্যার প্রস্তুতি নাও, আমি বিয়ের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু তবুও সাবা বিয়েতে রাজি হয় না। এরপর একদিন দাদি অনেক অসুস্থ হয়ে পড়ে। শফিক সাবাকে বিয়েতে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু সাবা এতে রেগে গিয়ে অনেক রাগারাগি করে। তার রাগারাগির কারণে দাদি অনেক অসুস্থ হয়ে পড়ে, যার ফলে সাবা তার দাদির কথা ভেবে এই বিয়েতে রাজি হয়ে যায়। এরপর ইর্তিজার সাবার বিয়ে হয়ে যায়। রাতে দাদি সাবাকে ইর্তিজার ঘরে দিয়ে আসে, কিন্তু সাবার সেখানে ঢোকার পর তার ওই রাতে কথা বলাগুলো আর সামানের কথাগুলো মনে পড়ে। সে প্যানিক করতে থাকে। সে ঘর থেকে ছুটে বেরিয়ে এসে বলে এটা সামানের ঘর, আমি এখানে কিভাবে থাকতে পারি? এটা বলে সে সেন্সলেস হয়ে যায়। এরপর ইর্তিজা সাবাকে সাবার রুমে নিয়ে যায়। সাবার সেন্স ফিরলে সাবা ইর্তিজাকে দেখে অনেক রেগে যায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে সাবার এই আচরণ নিয়ে শফিক খুবই টেনশনে ছিল। দাদি তাকে বোঝায় যে ইর্তিজা তাকে সামলে নেবে। এর কিছুদিন পর দাদি কিচেনে চা বানাতে আসে। ইর্তিজা তাকে বলে তুমি এখানে কেন? সাবাকে বললেই তো বানিয়ে দিত। দাদি বলে সাবার কি হয়েছে বুঝতে পারি না, সবসময় সে অন্য মনস্ক থাকে, আর মাঝে মাঝে সে মজকে এমন ধমক দেয় যেন তার সাথে তার কোনো সম্পর্কই নেই। সে তবুও ছুটে তার কাছে যায়। আবার সে বোঝে না যে সে তাকে তার মা ভাবে। আজ সামান বেঁচে থাকলে নিজের বাচ্চাকে কত ভালোভাবে সামলাতো। আমি সাবার সাথে কথা বলবো, সে যেন মজের সাথে এমন বিহেভ না করে। রাতে ইর্তিজা সাবার রুমে এসে বলে এই নতুন সম্পর্ক হওয়ার কারণে কি আগের সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে? তুমি মজের সাথে কেন এমন বিহেভ করো? সাবা বলে সব সম্পর্ক তুমি নষ্ট করেছো, আমার জীবনে সব সমস্যার জন্য তুমি দায়ী। ইর্তিজা বলে আমি জানি তুমি আমাকে বিয়ে করতে চাওনি, কিন্তু বাড়ির সবাই তো চেয়েছিল আমার আর তোমার বিয়ে হোক। সাবা রেগে গিয়ে বলে তুমি আমার সাথে এত ভদ্রতা করে কথা বলো না, আমি তোমার সমস্ত ভদ্রতাকে ঘৃণা করি। আরেকটি কথা মনে রেখো, আমি এই বিয়েটা শুধু দাদির কারণে করেছি। আমার মন এই সম্পর্ক কখনোই মেনে নেবে না, মৃত্যুর আগ পর্যন্তও না। এর চেয়ে স্পষ্ট ভাষায় আমি বলতে পারবো না। ইর্তিজা তখন বলে ঠিক আছে, তুমি এখন অনেক উত্তেজিত, আমরা পরে কথা বলবো। সাবা বলে আমরা যখনই কথা বলি না কেন আমার উত্তর এটাই হবে, আমার মন এই সম্পর্ক কখনোই মানবে না। এটা শুনে ইর্তিজা রেগে গিয়ে তাকে বলে ভদ্রভাবে কথা বলো। সাবা তখন চুপ হয়ে যায়। ইর্তিজা বলে আমি আমার অধিকার ফলাচ্ছি না বলে ভেবো না যে আমি ফলাতে পারবো না। পুরো বাড়ির শান্তি নষ্ট করছো তুমি, তোমার কারো পরোয়া নেই, ভালোবেসে তোমাকে অনেক বুঝিয়েছি, চলো সবার সাথে বসে খাবার খাবে। কিন্তু সাবা তার কথা একদমই শোনে না, যার কারণে ইর্তিজা তাকে জোর করে টেনে নিয়ে যায়। খাবার টেবিলে ইর্তিজা শফিককে অফিসের ব্যাপারে জিজ্ঞেস করে। শফিক বলে আজ নয়, আমি আজ মজকে কথা দিয়েছি যে তাকে নিয়ে পার্কে যাব। তখন দাদি এটা শুনে বলে যে সাবা মজকে পার্কে নিয়ে যাবে। এটা শুনে সাবা চুপ করে থাকে। ইর্তিজাও সাবাকে বলে মজকে পার্কে নিয়ে যেতে। সাবা এতে রাজি হয়ে যায়। এরপর সাবা মজকে পার্কে নিয়ে যায়। এতে সবাই অনেক খুশি হয়। মালিহা বলে এভাবে আস্তে আস্তে সাবা ঠিক হয়ে যাবে। এরপর একদিন দাদি ছাদে বসেছিল, সেখানে ইর্তিজা আসলে দাদি তাকে বলে তোমাদের বিয়ের 1 মাস হয়ে গেছে, কিন্তু এখনও সাবা নিজের রুমে নিজেকে বন্দি করে রেখেছে। ইর্তিজা বলে সে আমার উপর রেগে আছে। দাদি বলে তুমিও তো তার উপর রেগে আছো। ইর্তিজা তখন বলে আমি তার রাগ ভাঙাবো, সাবা আমার উপর রেগে থাকতে পারবে না। দাদি বলে আমি যা জানি তুমি তা জানো না, সাবা তোমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু সে তোমার সাথেও থাকবে না। তখন ইর্তিজা বলে কেন? দাদি বলে তুমি তার হাত ধরেছ, কখনোই তার হাত ছেড়ো না, তুমি তাকে ভালো রেখো। ইর্তিজা তাকে বলে তুমি টেনশন করো না। সাবা ঘরে একা বসেছিল। ইর্তিজা তখন সেখানে এসে তার রুমে যেতে বলে, কিন্তু সাবা রাজি হয় না। তখন ইর্তিজা জোর করে তাকে রুমে নিয়ে যায়।
সাবা তাকে বলে আই হেট ইউ। ইর্তিজা তখন বলে আমি জানি, নতুন কিছু বলো। ইর্তিজা তাকে বোঝায় যে তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হোক সেটাই ভালো, কিন্তু এটা শুধু তাদের মাঝেই যেন থাকে, বাকিটা যেন জানতে না পারে। সে বাড়ির সবার সামনে এই বিয়েটা মেনে নিতে বলে। সাবা বলে মানে আমি অভিনয় করব? ইর্তিজা বলে আমি তোমার সব কথা মানব, তুমি শুধু আমার একটা কথা শোনো। সাবা বলে আমি এই রুমে থাকতে পারবো না। ইর্তিজা তাকে বলে কেন? আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে এই সম্পর্কের উপর জোর খাটাবো না, এতটুকু বিশ্বাস করো আমাকে। সাবা বলে এমন কিছুই না। আসলে সাবা সামানের রুমে থাকতে চায় না, কিন্তু এটা সে ইর্তিজাকে বলে না। এরপর ইর্তিজা সোফায় শুতে চায়, তখন সাবা তাকে বিছানায় শুতে বলে আর নিজে সোফায় শুয়ে পড়ে। এরপর দিন ইর্তিজা অফিস থেকে সাবাকে কল করে। সাবা বলে যে তার বাবার জন্য খাবার বানাচ্ছে সে। ইর্তিজা তাকে তার সব জিনিস নিয়ে তার রুমে যেতে বলে, কিন্তু সাবা বলে যে এটা কি ইম্পর্টেন্ট? ইর্তিজা বলে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। সাবা এতে রাজি হয়ে যায়। এদিকে সাবাকে রান্নাঘরে দেখে বাড়ির সবাই বেশ খুশি হয়। এরপর সন্ধ্যায় ইর্তিজা বাড়িতে আসে। শফিক সাবাকে বলে ইর্তিজাকে কফি দিতে। ইর্তিজা বলে যে তার ডিনারের নিমন্ত্রণ আছে। শফিক বলে কেন সাবাকে ইনভাইট করেনি? ইর্তিজা বলে যে তাকেও ইনভাইট করা হয়েছে, কিন্তু সাবা পার্টিতে যেতে পছন্দ করে না, তাই আমি একাই যাব। শফিক তখন ইর্তিজাকে বলে সাবাও আজ তোমার সাথে যাবে। ইর্তিজাও এতে রাজি হয়ে যায়, কিন্তু সাবা যেতে চায় না। শফিক তাকে বুঝিয়ে বলে ইর্তিজার সাথে চলে যেতে। এরপর দিন সকালে দাদি আর মালিহা সাবাকে বলে যে তোমাকে এখন ইর্তিজার সমস্ত খেয়াল রাখতে হবে। সে তার কাপড় আয়রন করে দিতে বলে, তার সাথে সব দায়িত্ব তাকে বুঝিয়ে দেয়। এরপর দাদি সাবাকে ইর্তিজাকে চা দিতে বলে। সাবাকে চা নিয়ে আসতে দেখে ইর্তিজা অনেক অবাক হয়ে যায়। সাবা বলে মা বলেছে তাই তোমার জন্য চা নিয়ে এসেছি, সে চায় আমি তোমার খেয়াল রাখি। আজ অফিসে কি পরে যাবে আমাকে বলে দিও, আমি বের করে রাখবো। এটা শুনে ইর্তিজা রাগ করে বলে থাক আমিই বের করে নেব। এরপর সাবা সেখান থেকে চলে যায়। ইর্তিজাও আর না চা খেয়ে চলে যায়। রাতে ইর্তিজা কাজ করছিল, তখন সাবা রুমে আসে। ইর্তিজা তাকে বলে তুমি চাইলে টিভি দেখতে পারো, কিন্তু সাবা গিয়ে শুয়ে পড়ে। ইর্তিজা বলে আমি 2টো কফি নিয়ে আসছি, দুজন বসে একসাথে কফি খাবো আর মুভি দেখব। কিন্তু সাবা বলে যে তার ঘুম আসছে। এর কিছুদিন পর ইর্তিজা সাবাকে নিয়ে মজের স্কুলের ফাংশনে যায়। বাড়ি ফিরে এসে ইর্তিজা সাবার উপর রাগারাগি করে। সে বলে মজের স্কুলে যাওয়ার ইচ্ছে না থাকলে মানা করে দিতে, আমি তো তোমাকে জোর করিনি, তুমি নিজের ইচ্ছায় গেছো। সাবা বলে আমি নিজের ইচ্ছায় যাইনি, আমি মজের কারণে গেছি। ইর্তিজা বলে মজের জন্য গিয়ে থাকলে তার জন্য নিজের মুডটা ঠিক করে রাখতে অন্তত, তোমার মুড কারোর সামনেই ঠিক ছিল না, তুমি তোমার জেদ না মানলেই পারতে। সাবা বলে আমি নিরুপায় ছিলাম, আমি জানতাম না যে মজ সেখানে আমাকে নিজের মা হিসেবে ইন্ট্রোডিউস করাবে। ইর্তিজা বলে এতে কি হয়েছে সাবা, তুমি কি দেখোনি যে সে কত খুশি ছিল? এমন লাগছিল যেন সে অনেক দামি কিছু পেয়ে গেছে। সাবা বলে আমি মজের মা নই। ইর্তিজা বলে সে মাত্র 4 বছরের ছোট্ট বাচ্চা, এই বাচ্চার থেকে তুমি কি আশা করো? সাবা বলে সরি, কিন্তু আমি কারো খুশির জন্য মা হওয়ার রোল প্লে করতে পারবো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। রাতে সাবা শুয়েছিল। ইর্তিজা তার সাথে কথা বলতে চাইলে সাবা বলে যে তার ঘুম আসছে। ইর্তিজা বলে বিয়ের আগে তুমি বলেছিলে যে তুমি সামানের রুমে থাকতে চাও না, তোমার কেন মনে হয় যে তুমি সামানের জায়গা নিয়ে নিয়েছো? সামানকে আমি ভালোবেসেছিলাম আর আজও ভালোবাসি। তোমাকে বিয়ে করার জন্য আমি সামানের কাছে এতটুকুও লজ্জিত নই, কিন্তু তুমি কেন এসব ভাবো? সাবা তখন রেগে গিয়ে বলে আমাকে বলা হয়েছিল যে এই রুমে আমাকে নিজের ইচ্ছে মতো থাকতে দেওয়া হবে, তুমি তো কয়েক মাসের মধ্যেই ওয়াদা ভুলে গেছো। ইর্তিজা বলে আমার সব মনে আছে। সাবা বলে তাহলে এই রুমে আমাকে আমার ইচ্ছা মতো থাকতে দেওয়া হোক, কোনো টপিক নিয়ে আমার সাথে কথা বলতে এসো না, আমার কোনো কিছু বলতে ইচ্ছা করছে না। পরদিন খাবার টেবিলে শফিক ইর্তিজাকে জিজ্ঞেস করে যে সে আমেরিকাতে কবে যাবে। ইর্তিজা বলে যে পরশু যাবে, আর সেখানে 2 মাস থাকবে। দাদি বলে তুমি সেখানে একা কিভাবে থাকবে? সে সাবাকেও তার সাথে নিয়ে যেতে বলে, কিন্তু ইর্তিজা বলে মজের স্কুল আছে, তাই সে যেতে পারবে না। দাদি তাকে বলে যে আমি আর মালিহা মজকে সামলে নেব। তখন ইর্তিজা সাবাকে নিয়ে যেতে রাজি হয়। এরপর সাবা রুমে এসে ইর্তিজার সাথে এটা নিয়ে রাগারাগি করতে থাকে। ইর্তিজা বলে না করার চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি, তুমি তো দেখেছো, না হলে তারা জেনে যেত যে আমার আর তোমার মাঝে সমস্যা আছে। সাবা বলে আমি কোনোভাবেই ওই বাড়িতে থাকবো না। ইর্তিজা বলে কোন বাড়ি, আমেরিকাতে? সাবা বলে হ্যাঁ। এরপর ইর্তিজা সাবাকে নিয়ে আমেরিকার ওই বাড়িতে চলে যায়। সাবা গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকে সেখানে সামান আর ইর্তিজার ছবি ও সব জিনিস দেখে সাবা সামানকে মনে করতে থাকে আর প্যানিক করে, যার কারণে সে ছুটে বাইরে বের হয়ে আসে। তখন ইর্তিজা তার কাছে এসে তাকে সামলায়। এই সিনটি আমরা এই ড্রামার শুরুতে দেখেছিলাম। এরপর রাতে সাবার ইর্তিজা একই বেডে শুয়েছিল। সাবার মাঝে রাতে ঘুম ভাঙলে সে ইর্তিজাকে দেখে ছুটে সেখান থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে গ্লাস লাগিয়ে দেয়। ইর্তিজাও তার পেছন পেছন যায়। সে তাকে দরজা খুলতে বলে, কিন্তু সাবা দরজা খুলে না। সাবার ইর্তিজা সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সাবা দেখে যে ইর্তিজা তার দরজার বাইরে ঘুমিয়ে আছে।
এরপর ইর্তিজা অফিসের জন্য রেডি হয়ে সাবাকে বলে, অফিসে যাচ্ছি, সন্ধ্যায় ফিরব, রেডি থেকেও রাতে ডিনারে যাব। এরপর ইর্তিজা অফিসে চলে যায়। সন্ধ্যায় সাবা একা বাইরে বসেছিল। ইর্তিজা সেখানে এসে তাকে ডিনারের জন্য রেডি হতে বলে, কিন্তু সাবা বলে যে সে ডিনার করে নিয়েছে। এটা বলে সে ঘরে চলে যায়। ইর্তিজা সেখানে এসে তাকে বলে, তুমি খাবার খেয়ে নিয়েছো কিন্তু আমি খাইনি, চলো আমার সাথে। তার কথা শুনে সাবা টিভির সাউন্ডটা বাড়িয়ে দেয়। ইর্তিজা তাকে বারবার রেডি হতে বলে। সাবা বলে জোর করবে না। ইর্তিজা বলে রিকোয়েস্ট করছি। এটা শুনে সাবা সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু ইর্তিজা তাকে যেতে দেয় না। সাবা বলে, তুমি আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে এখানে নিয়ে এসেছো, এর মানে এটা নয় যে তুমি যা বলবে আমি তাই করব। এটা বলে সাবা সেখান থেকে চলে যায়। ইর্তিজা তখন সেখানে থাকা সামানের ছবির দিকে তাকিয়ে থাকে। এরপর দিন দাদি সাবাকে ফোন করে জিজ্ঞেস করে যে ইর্তিজা তাকে ঘুরতে নিয়ে যায় কিনা। সাবা বলে হ্যাঁ, অনেক জায়গায় নিয়ে যায়। ইর্তিজা সব কথা পেছনে দাঁড়িয়ে শোনে আর হাসে। দাদি তাকে বলে দেয় যে নেক্সট টাইম বাইরে গেলে সে যেন অনেক ছবি তুলে তাকে পাঠায়। সাবাও রাজি হয়ে যায়। এরপর সাবা ইর্তিজার কাছে গিয়ে তাকে কাল ঘুরতে নিয়ে যেতে বলে। ইর্তিজা তাকে জিজ্ঞেস করে কেন। সাবা বলে এমনি। ইর্তিজা বলে, তুমি তো কখনোই আমার সাথে কোথাও যেতে চাও না, ঠিক আছে রেডি থেকো। সাবা বলে, তোমার ক্যামেরাও নিয়ে এসো। ইর্তিজা তাকে বলে, ক্যামেরা কেন। সাবা বলে, দাদিকে ছবি পাঠাবো। এটা শুনে ইর্তিজা মুচকি হাসতে থাকে। রাতে সাবা ঘুমাচ্ছিল, তখন ইর্তিজা তার সামনে গিয়ে বসে তার মুখের দিকে তাকিয়ে থাকে। এরপর ইর্তিজার সেখান থেকে যাওয়ার পর সাবা চোখ খুলে। পরদিন সকালে সাবা শাড়ি পরে রেডি হয়ে ইর্তিজার সাথে ঘুরতে বের হয়। ইর্তিজা তাকে দেখে অনেক খুশি হয় আর তাকে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। এরপর সে তার হাত ধরে, কিন্তু সাবা তাকে কিছুই বলে না। এরপর তারা বিচে গিয়ে ক্লোজ হয়ে একসাথে অনেক ছবি তুলে। সাবাইতে ইতস্তত বোধ করলে ইর্তিজা বলে, দাদু ভাববে যে তুমি আমার উপর রেগে আছো। তখন সাবা আবারও স্বাভাবিক হয়। এভাবে ধীরে ধীরে সময় কাটতে থাকে। ইর্তিজা সাবার অনেক খেয়াল রাখে আর তার সাথে অনেক সময় কাটাতে থাকে, যাতে সাবা আগের মতো চঞ্চল হয়ে যায়। ইর্তিজা আস্তে আস্তে সাবাকে ভালোবাসতে শুরু করে। এরপর ইর্তিজা অনেক রোমান্টিকভাবে সাবার বার্থডে পালন করে। সাবাও এতে খুশি হয়ে তাকে থ্যাঙ্কস জানায়। ইর্তিজার সাবার প্রতি এত কেয়ার দেখে সাবাও অনেক খুশি হয়, কিন্তু ইর্তিজা সাবার কাছাকাছি আসলে সাবা সামানের কথা মনে করে অপরাধ বোধে ভোগে। এ কারণে সে ইর্তিজাকে বলে, আমি তোমাকে কয়বার বলবো আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এটা বলে সাবা চলে যেতে থাকে। তখন ইর্তিজা তাকে টেনে ধরে বলে, আর মাত্র 4 দিন আমাকে সহ্য করে নাও। করাচি পৌঁছে আমি এমন ব্যবস্থা করে নিব যাতে তোমার আমাকে বেশি দেখতে না হয়। আমি দূরে চলে যাব আর তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিব। আমি সবসময় ভাবতাম যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সাবা। যদি আমার কিছু হয়ে যায় তাহলে সেও আত্মহত্যা করবে, কিন্তু আমি ভুল ছিলাম। আজ আমি বুঝতে পেরেছি আমি মরে গেলে আমার মৃত্যুতে তুমি সবচেয়ে বেশি খুশি হবে। টেনশন করো না, তোমার আমার সাথে ভালোবাসা বা ঘৃণা কোনো সম্পর্কই রাখতে হবে না। এটা বলে ইর্তিজা সেখান থেকে চলে যায়। সাবা এসব শুনে চুপ হয়ে যায়। পরদিন সকালে ইর্তিজা রেডি হয়ে অফিসে চলে যেতে থাকে। সে সাবার সাথে কোনো কথাই বলে না। সাবা তাকে খাবার খেয়ে যেতে বলে, কিন্তু ইর্তিজা তাকে বলে, আমার লেট হয়ে গেছে। এটা বলে সে চলে যায়। সাবা এতে ভীষণ কষ্ট পায়। রাতে সাবা ইর্তিজার জন্য ওয়েট করছিল, কিন্তু ইর্তিজা তাকে ইগনোর করে চলে যায়। পরদিন সকালে ইর্তিজা অফিসে যাচ্ছিল, তখন সাবা তাকে বলে, তুমি কি আজও দেরিতে আসবে। ইর্তিজা বলে হ্যাঁ। সাবা তাকে জেহেরা ভাবির বাড়িতে ছেড়ে দিতে বলে। ইর্তিজা তাকে জিজ্ঞেস করে কেন। সাবা বলে যে তার এখানে একা ভয় করে। ইর্তিজা তখন তাকে বলে, ঠিক আছে আমি আজ দ্রুত ফিরে আসব। এরপর অফিসে ইর্তিজার ফ্রেন্ড তাকে একটি জমি দেখার জন্য তার সাথে যেতে বলে, কিন্তু ইর্তিজা বলে যে তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তখন তার বন্ধু বলে যে মাত্র আধা ঘন্টা লাগবে। ইর্তিজা রাজি হয়ে যায়। এরপর ইর্তিজা তার সাথে জমি দেখতে চায়। এদিকে সাবা ইর্তিজার জন্য ওয়েট করছিল। ইর্তিজা তার কাজ শেষে বাড়ি ফিরছিল। তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য ইর্তিজা জোরে গাড়ি চালাচ্ছিল, যার ফলে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এরপর রাতে বৃষ্টি নামে। সাবা ইর্তিজাকে নিয়ে অনেক টেনশনে ছিল। এদিকে ইর্তিজা আর তার ফ্রেন্ডকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাবা ইর্তিজাকে ফোন করে, কিন্তু ইর্তিজা ফোন তোলে না। তখন সেখানে থাকা ল্যান্ড ফোনটা বেজে ওঠে। সাবা ফোন তুললে ওপাশ থেকে তাকে ইর্তিজার অ্যাক্সিডেন্টের খবর দেওয়া হয়। এটা শুনে সাবা অনেক ভয় পেয়ে যায়। তার মনে পড়তে থাকে যে ইর্তিজা তাকে বলেছিল যে তোমার আমার সাথে কোনো সম্পর্ক রাখতে হবে না। সাবা ইর্তিজাকে হারানোর ভয়ে কাঁদতে থাকে। এদিকে আমরা দেখতে পাই এই অ্যাক্সিডেন্টে আসলে ইর্তিজা সামান্য আঘাত পেয়েছে, কিন্তু ইর্তিজার ফ্রেন্ডের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এখন সে ঠিক আছে। সাবা সারা রাত ড্রয়িং রুমে বসে কাটিয়ে দেয়। সকালবেলা গাড়ির আওয়াজ শুনে সাবা লাফিয়ে উঠে ছুটে বাইরে চলে যায়। সে সেখানে ইর্তিজাকে দেখে তার কলার ধরে তার উপর রেগে গিয়ে বলে, তুমি কোথায় গিয়েছিলে? কথা দিয়েছিলে যে 5টায় ফিরে আসবে, কেন আসোনি? কেন ভাবনি যে সাবা একা থাকবে? দাদি বলেছিল যে সাবা তোমার সারা জীবন খেয়াল রাখবে। আমাকে একা ছেড়ে দিয়েছ। সবাই মরে যাবে, শুধু সাবা বেঁচে থাকবে। সামান চলে গেছে, এখন তুমিও মরতে চাও? আমাকে কেউ মেনে নেয় না, সবাই চলে যায়, তুমিও চলে যাবে। সাবা অনেক এক্সাইটেড ছিল।
ইর্তিজা তাকে শক্ত করে ধরে বলে, আমি ঠিক আছি, তোমার সামনে দাঁড়িয়ে আছি। এরপর সে সাবাকে জড়িয়ে ধরে আর সাবা কাঁদতে থাকে। এরপর সে সাবাকে ঘরে নিয়ে যায়। সাবা ইর্তিজাকে সব কিছু বলে দেয়। সে তাকে বলে, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। তোমার প্রতি আমার ভালোবাসা 21 মাস বা দিনের নয়, 21 বছরের। এটা ভোলার জন্য তো একটু সময় লাগতো, একটু তো সময় দিতে, হয়তো আমার ধৈর্য এসে যেত। কিন্তু সামান তো আমার শাস্তি ঘোষণা করে দিল, তার মৃত্যুতে কান্নার অধিকারও কেড়ে নিল। এক ফোঁটা চোখের পানি পড়েনি আমার। সে আজ পর্যন্ত প্রতিদিন আমাকে বলে, কোন মুখে তুমি আমার মৃত্যুতে কাঁদবে সাবা? তুমি তো আমার মৃত্যু কামনা করেছিলে। দেখো আজ ওই দোয়া কবুল হয়ে গেছে, তোমার দোয়াটা কবুল হয়ে গেছে। আজ থেকে তোমার আনন্দের দিন শুরু। এরপর সাবা ইর্তিজাকে বলে, তোমার ভালোবাসা আমার জন্য শাস্তি হয়ে গেছে। আমি তার জায়গা নিতে চেয়েছিলাম, তাই সে নিজের মৃত্যুকে বরণ করে নিয়েছে যাতে আমি তার জায়গাটা নিতে পারি। সে আমাকে শাস্তি দিয়েছে যে আমার হাজব্যান্ড তোমার, আমার ছেলে তোমার, আমার সব জিনিস তোমার। এখন তুমি অনেক ভালোভাবে বাঁচবে আর প্রতিটা মুহূর্তে মরবে। আমি আমার বোনের জায়গা নিতে চেয়েছিলাম। এই সব কিছু বলে সাবা কান্নায় ভেঙে পড়ে। ইর্তিজা তখন তাকে সামলায়। সাবা ইর্তিজাকে বলে, কেন আমার এত খেয়াল রেখেছিলে? কেন সবসময় আমার জন্য জিততে? কেন আমার এত পরোয়া করতে? এসব বলে সাবা কাঁদতে থাকে। ইর্তিজা তখন সাবাকে সামলায় আর তাকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর ইর্তিজা সাবার সামনে বসে কাঁদতে থাকে। এরপর রাতে ইর্তিজা সাবাকে বলে, তুমি আমাকে প্রশ্ন করেছিলে, তাই আমি সেগুলোর জবাব দিচ্ছি। আমি তোমার এই জন্যই খেয়াল রাখতাম কারণ তুমি প্রতিটা মুহূর্তে আমার খেয়াল রাখতে। আমি হারাতে ভয় পেতাম না, কিন্তু আমি তোমার অশ্রুকে ভয় পেতাম। আমি ভাবতাম আমি হারলেই সাবা কাঁদবে, তাই তোমার জন্য সবসময় জিতে যেতাম। আমি তোমাকে সারা জীবন ভালোবেসেছি, আর তুমি বলেছো যে তোমাকে ঘৃণা করা উচিত। যেখানে আমি তোমাকে সারা জীবন ভালোবেসেছি সেখানে আমি তোমাকে কিভাবে ঘৃণা করতে পারি? আমার আর তোমার সম্পর্ক আমার জন্য অনেক মূল্যবান। আমি চাই তুমি ভালো থাকো। সাবা কাঁদতে কাঁদতে বলে, আমার বদদোয়া সামানকে তোমার থেকে কেড়ে নিয়েছে। ইর্তিজা তার হাত ধরে বলে, না, সামান মৃত্যুর সময় চলে এসেছিল, তুমি কিছুই করনি। তোমার শুধু তোমার জীবনে তার আশাটা ভালো লাগেনি, আর এজন্যই তুমি নিজেকে শাস্তি দিয়েছ। ইর্তিজা তাকে বোঝায় যে সে কোনো অন্যায় করেনি। সামান অনেক ভালো ছিল, ধরে নাও তার সাথে আমার মনের কানেকশন ছিল, কিন্তু তোমার সাথে আমার আত্মার সম্পর্ক। ইর্তিজা সাবাকে বলে যে সে তাকে খুব ভালোবাসে। সাবা এতে অনেক ইমোশনাল হয়ে যায় আর সে ইর্তিজাকে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর ড্রামাটির লাস্ট সিনে আমরা দেখি সাবা আর ইর্তিজা একটা সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে। সাবা অনেক হ্যাপি ছিল, ঠিক একদম আগের মতো, আর সে ইর্তিজার পছন্দের সাদা জামা পরেছিল। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে এই অসাধারণ ড্রামাটা শেষ হয়ে যায়। তো আজকের ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অসাধারণ লেগেছে। আশা করি পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ড্রামা আপনাদের জন্য নিয়ে আসবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।